সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1010তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ সাজিদ হোসেনের জীবনের, মোহাম্মদ সাজিদের জীবনের হৃদয় কাঁপানো, চরম কষ্টকর এক শিক্ষণীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে ছেলের বন্ধুর সাথে গোপনে করছে 6 বছর সংসার এক মধ্যবয়সী নারী। এক কলেজ পড়ুয়া শিক্ষিত বাবার সম্ভ্রান্ত পরিবারের সন্তানের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। আমি বিশেষ করে আজকে প্রত্যেকেই বলবো, অনুরোধ করবো যে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। কারণ যেই সন্তানকে আপনার মাথার ঘাম পায়ে ফেলে দিনকে রাত আর রাতকে দিন ভাঙিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাচ্ছেন, আপনার সেই সন্তান সাজিদের মতো হয়ে যাচ্ছে না তো? তাই এই গল্পটা শেষ পর্যন্ত শুনে আপনার সন্তানকে আপনি সতর্ক করুন। তাই সবাইকে অনুরোধ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত গল্প যদি আমার সাথে থাকবেন এবং গল্প শেষে ঢাকার ভাই সাজিদকে আপনার মতো করে যদি মনে চায় তো একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাজিদ হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আর রয়েছে আমার দাদি। রাজধানী ঢাকার বুকে কোনো এক উন্নত এলাকায় আমাদের পরিবারটা ছোটোখাটো এক সম্ভ্রান্ত উচ্চবিত্ত পরিবার। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। এছাড়া রাজধানী ঢাকার বুকে রয়েছে আমার বাবার বিভিন্ন রকমের ব্যবসা প্রতিষ্ঠান, রয়েছে আমাদের অনেক জায়গা সম্পত্তিও। শুনেছিলাম আমার দাদার একমাত্র সন্তান ছিলেন আমার বাবা, এজন্য আমার দাদার সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান সহ সমস্ত জায়গা সম্পত্তির মালিক হয় আমার বাবা, এবং আমার বাবারও একমাত্র সন্তান আসি আমি। আমার বাবা আমার মাকে অনেক ডাক্তার কবিরাজ অনেক জায়গায় নিয়ে যায়, কিন্তু আমি দুনিয়াতে আসার পরে আমার মায়ের গর্ভে আর কোনো সন্তান হচ্ছিল না, যার জন্য বাবা মা দুজনেই আমাকে অনেক আদর আর ভালোবাসা দিয়ে বড় করে। ছোটোবেলা থেকে তারা আমাকে নিয়ে ভয় পাইতো আমার যাতে কোনো সমস্যা না হয়, এবং সব সময় আমার মা হুজুর, কবিরাজ বা খোনার এই জিনিসগুলোকে খুব বিশ্বাস করতো, যার জন্য হুজুরা বলতো আমার নাকি অনেক হারা আছে, আমার অনেক বিপদ আছে, আমার উপরে রাঘব নজর আছে, এই সমস্ত বাজে কথাবার্তা বলে আমার মাকে সবসময় একটা ভয়ভীতির মধ্যে রাখতো। এবং আমার মাও ওই অলৌকিক কথাবার্তাগুলোকে খুব বিশ্বাস করতো যে হ্যাঁ, এরকম কিছু একটা হতে পারে। এই জন্য মা আমাকে কোনো সময় বিকালবেলা মাঠে খেলতে যেতে দিত না, আমার বন্ধুবান্ধবের সাথে আমাকে খুব বেশি একটা মিশতে দিত না। আমি যেখানেই যাইতাম সেখানেই মা আমার পিছু পিছু যাইতো, আমাকে খুব বেশি আদর যত্ন আর পাহারা দিয়ে আমার মা বড় করে। একটা সময় আমার নিজেকে অনেক বন্দি মনে হতো, কেন জানি মনে হতো যে জীবন মানেই হচ্ছে কারখানা, কারাগার, আর আমি কোনোভাবে আমার বাবা মায়ের এই কারাগার থেকে বের হতে পারতেছিলাম না। সময় যত সামনের দিকে যাচ্ছিল, বয়স যত বড় হচ্ছিল, ততই আমার বাবা মায়ের প্রতি আমার ঘৃণা কাজ করতে শুরু করে, যে তারা আমাকে এইভাবে বন্দি করে আটকিয়ে আমাকে জিম্মি করে আমার জীবন থেকে এইভাবে আমার মূল্যবান সময়গুলোকে তারা নষ্ট করছে। আমার খুব ইচ্ছা যে আমি আমার বন্ধুবান্ধবের সাথে হেলে দুলে বেড়াবো, এখানে সেখানে যাব, মজা মাস্তি করব, ওদের মতো করে মুক্তভাবে আমি আমার জীবন পরিচালিত করব, কিন্তু এটা কোনোভাবে আমার বাবা মায়ের জন্য হয়ে ওঠে না। তারা আমাকে সবসময় প্রচুর একটা পাহারার মধ্যে রাখে। এমন করতে করতে সময়গুলো কাটে। আমি একটা সময় হাই স্কুলে ভর্তি হই, আমাদের এলাকার একটা হাই স্কুলে ভর্তি হই। তো আমার মা আমাকে সকালবেলা গাড়ি করে দিয়ে আসে স্কুলে, এবং একইভাবে বিকেলবেলা স্কুল শেষ হওয়ার আগে আমার মা গাড়ি নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকে। আমি গেটে আমাকে নামাই দিয়ে আবার গেট থেকে আমাকে রিসিভ করে বাসায় নিয়ে আসে। 1 মিনিট সময় আমি হাতে পাই না, যেটা দিয়ে আমি আমার বন্ধুবান্ধব বা অন্য কারোর সাথে একটু সময় কাটাতে পারবো। যাই হোক, স্কুলের মধ্যে যখন ঢুকে যাই তখন তো আমি একটা স্বাধীনতার মধ্যে চলে যাই। তখন আমি আমার যে বন্ধুবন্ধু আছে অনেকের সাথে চলাফেরা করি, এবং আমি খুব ফ্রেন্ডলি একটা মানুষ, খুবই বন্ধুত্বপূর্ণ একটা ছেলে, এবং সবার সাথে আমার খুব ভালো একটা সম্পর্কও ছিল। এরকম করে আমার স্কুলে অনেক বন্ধুবান্ধব জন্মে যায়। বাট এমন করতে করতে আমি আস্তে আস্তে করে ক্লাস 8-এ পড়ি। আমি যখন ক্লাস 8-এ উঠি তখন আমার জীবনে একটা মারাত্মক ধরনের ঘটনা ঘটে। সেই ঘটনাতে হয়তো আমি মরে যেতাম যদি একটা মানুষ আমাকে সাহায্য না করতো। ক্লাস 8-এ পড়া অবস্থায়
আমার জীবনটা কেমন জানি একঘোরা হয়ে গিয়েছিল। মা সকালবেলা স্কুলে নামাই দিয়ে আসে, বিকালবেলা নিয়ে আসে, এবং এইরকম করতে করতে একটা সময় মনে হচ্ছিল যেন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। ইচ্ছে করতেছিল মুক্ত বাতাসে একটু ঢানা মেলে উড়ার জন্য। দেখা যায় স্কুল থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে নিয়ে যায়, এখানে ওইখানে বিভিন্ন জায়গায় সফর করতে বাচ্চাদেরকে নিয়ে যায়। আমার ফ্যামিলি আমাকে কখনো কোনো দিন কোনো শিক্ষা সফরে পাঠায়নি, কারোর সাথে আমাকে কোথাও ঘুরতে যেতে দেয়নি। আমার মা বাবা আমাকে নিয়ে তারা নিজে কক্সবাজার সহ বাংলাদেশের বিভিন্ন আপনার সুন্দর প্লেসগুলোতে তারা নিজেরাই আমাকে নিয়ে যেত, এবং সাথে নিয়ে যেত, সাথেও নিয়ে আসতো। আমি যে একটা মানুষ নিজের মতো করে একটু চলবো, নিজের মতো করে একটু নিঃশ্বাস নিব, নিজের মতো করে একটু বাঁচবো, এই ধরনের সুযোগ আমার বাবা মা আমাকে বিন্দুমাত্রও দেয়নি। সব জায়গায় আমাকে একটা একঘরোয়া একটা বন্দি জীবনযাপন করায় আমাকে। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে, এবং আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমরা বন্ধুরা মিলে কক্সবাজার ঘুরতে যাব। তখন আমাদের মাঝে একটা নতুন বন্ধু জয়েন করে, ও হচ্ছে ক্লাস 8-এ আমাদের সাথে ভর্তি হয়, নাম হচ্ছে রাফি। এবং আমাদের ওই বন্ধু রাফি আমাদের চেয়েও বয়সটা ওর একটু বেশি, দেখলে মনে হয় যেন আমাদের বয়সী, আমাদের সাথেই ভর্তি হয়েছিল ক্লাস 8-এ, কিন্তু ও অনেক সিনিয়র, আমাদের থেকে অনেক সিনিয়র, মনে হয় আমাদের থেকেও তার 4-5 বছর বয়স বেশি। তো তার বাবাও কি জানি জব করে, উনি ওনার জবের ট্রান্সফারের আমাদের এদিকে চলে আসে এবং রাফিকে আমাদের সাথে ভর্তি করায়। তো আমার সবসময় আমি রাফির কাছে দুঃখ করতাম যে বন্ধু, আমার বাবা মা আমাকে সবসময় এরকম একঘরোয়া করে রাখে, আমার ভালো লাগে না, আমাকে সবসময় একা করে রাখে, মনে হয় যেন এই বুঝে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। আমি এই জিনিসগুলো রাফি আর নিতে পারতেছি না। আমার ইচ্ছে করে আমি মুক্ত বাতাসে ডানা মেলে উড়বো, প্রাণ খুলে আমি নিঃশ্বাস নেব। রাফি একদিন আমাকে হঠাৎ করে বললো, তাহলে বন্ধু একদিন কাজ কর না, আমরা বন্ধুরা যারা আছি আমরা সবাই মিলে একদিন কক্সবাজার ঘুরতে যাই। তো রাফি যখন এই কথাটা বললো, এবং কথাটা বলার মাঝে আমার ভিতর থেকে কেমন জানি একটা শান্তির ছোঁয়া লেগে গেল। আমার ভিতর থেকে মনে হলো যে অবশ্যই আমি এটা করব। রাফি বলা মাত্রই আমি রাজি হয়ে গেলাম। এবং আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু আছে নেহাল, রাফি, তারপরে হচ্ছে আপনার সানজেদ, এরকম আরও আমাদের অনেকগুলো বন্ধুবান্ধব আছে। তো সবার সাথে তখন আলোচনা করলাম যে কী করা যায়, এরকম আমরা ফ্যামিলিকে না জানিয়ে আমরা গোপনে হচ্ছে কক্সবাজার একটা ট্রিপে যাব। আমরা 3 দিন থাকবো, এবং রওনা দিয়ে আমরা একটা সিম দিয়ে পরিবারকে ফোন দিয়ে জানাই দিই। সবার ঘরেই তো মোটামুটি মোবাইল আছে, তো সবাইকে আমরা জানাই দিব। এখন এটা কি বলো, এরকম করে আমরা একটা সিদ্ধান্ত নিলাম। তো আমাদের সাথে আমরা টোটাল 5 জনের একটা আমরা সবাইকে জানাইলাম, কিন্তু 5 জন যেতে রাজি হলো। এর মাঝে আমি ছিলাম, সাজিদ ছিল, রাফি ছিল, আমি, সাজিদ, তারপরে হচ্ছে নেহাল, রাফি, আমরা টোটালি হচ্ছে 6 জনের একটা টিম গঠন করলাম যে আমরা 6 জন মিলে যাব, এরকম 6 জনের একটা গ্রুপ। এবং যাওয়ার পর আমরা একটা দিন ঠিক করলাম যে কোন দিন বাসা থেকে পালিয়ে আসা যায়। ওই দিন আমরা সবাই মিলে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিব, এবং বাসা থেকে আসব। আসার পর আমাদেরকে বাবা মারা যখন স্কুলে দিয়ে চলে যাবে, ওই সময় আমরা স্কুল থেকে বেরিয়ে যাব, ক্লাস শুরু হওয়ার আগে বেরিয়ে যাব, এবং বেরিয়ে আমরা গাড়ি পথে চলে যাব কক্সবাজার। ওখানে 2-3 দিন থাকবো, এরপর চলে আসবো। ওইরকমই একটা পরিকল্পনা করে সবাই মিলে তখন ক্লাসে আমাদেরকে দিয়ে গেল। আমরা দিনটা ছিল আপনার মঙ্গলবার, ওই দিনটা আমরা ফিক্সড করি। এবং মঙ্গলবারে যখন আমাদেরকে দিয়ে গেল, সবাই তখন 5 জন, আমরা টোটালি 6 জন আমি সহ একসাথে হলাম। হওয়ার পরে স্কুল থেকে আমরা বেরিয়ে গেলাম, এবং বেরিয়ে আমরা তখন বাস কাউন্টারে গেলাম। বাস কাউন্টারে গিয়ে আমরা টিকিট কাটছি। ওই সময় মোবাইল ফোন ছিল আমার একটা বন্ধুর হাতে, ওর নাম ছিল রাফি, ওর কাছে মোবাইল ফোন ছিল। তো ওইখানে যাওয়ার পরে আমরা গাড়িতে উঠে যাওয়ার পরে রাফির সিম থেকে রাফির মোবাইলের সিম থেকে আমরা তখন আস্তে আস্তে পরিবারকে কল দিতে শুরু করলাম। একইভাবে আমার বন্ধু নেহাল ওর বাবারে কল দিল, সবাই বাবারে কল দিল, কিন্তু রাফি ওর বাবারে কল দিল না। তাহলে বললাম যে রাফি, তুই তোর বাবারে কল দিলি না কেন? রাফি বলতেছে না, আমার বাবারে কল দেওয়ার দরকার নেই, আমি বাবারে বলে আসছি যে আমি আজকে কক্সবাজার যাব। তো বিষয়টা যেন আমার কাছে একটু কেমন লাগলো যে ও ওর বাবাকে বলে আসছে ও কক্সবাজার যাবে, তাহলে ও স্কুল ড্রেস পরে আসছে কেন? ও তো স্কুল ড্রেসে পরে আসছে। ও বাবাকে যদি বলে আসতো যে আজকে আমি কক্সবাজার যাবো, তাহলে তো অন্য ড্রেস পরতো, তো অন্য ড্রেস পরে না, স্কুল ড্রেসে পড়ছে। তো বিষয়টা জানি আমার কাছে একটু কেমন মনে হলো, একটু সন্দেহের জন্ম দিল আর কি। তারপরও আর আমরা কিছু মনে করলাম না। যদিও আমি মাকে ফোন করে যখন আমি বললাম, মা একটা চিৎকার দিয়ে উঠছে যে এটা কি বলতেছিস তুই বাবা। এই চিৎকার দিয়ে ওঠার পর আমি তখন মোবাইল বন্ধ করে দিচ্ছি, আর ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ করি নাই, কারণ আমি জানি বেশিক্ষণ কথা বললে আর সামনে যেতে পারবো না। আমার মা হয়তো কান্নাকাটি করে আমাকে ফিরিয়ে নিয়ে আসবে। এই জন্য আমি আর আম্মুর সাথেও বেশি কথা বললাম না, ওই জায়গার ভিতরে স্টপ হয়ে গেলাম। বাট আমরা খুবই মজা করতেছি, প্রচণ্ড মজা করতেছি। সবাই মিলে একসাথে যাচ্ছি, আমরা গান গাইতেছি, আমরা এক কোণার ভিতরে আমরা 6টা সিট নিয়ে নিছি, এক সাইডে আমরা বসছি। যদিও বাসে অন্য অন্য যাত্রীরাও ছিল, কিন্তু আমরা খুব মজা করতেছি। এবং সকালবেলা ভোরে সমুদ্র নগরে কক্সবাজার আমাদের ওই বাসটা গিয়ে পৌঁছায়।
এবং সকালে যখন আমরা খুব ভোরে পৌঁছাই, গিয়ে অবাক হয়ে গেলাম যে আমার বন্ধু রাফি ও হোটেল ঠিক করে রাখছে কক্সবাজার থেকে মোটামুটি অনেক ভিতরে, মানে ভিতরের একটা নতুন হোটেল ওই সময়, ওই হোটেলটাতে ঢুকলো, মানে ওই হোটেলে গেল। আমি রাফিরে বললাম যে আমরা এত ভিতরের হোটেলে কেন আসলাম, আমরা তো আরও কক্সবাজারের মুখে হোটেল নিতে পারতাম। মানে আমাদের সবার কাছে টাকা ছিল, আমার কাছেও ভরপুর টাকা আছে এবং আমার বন্ধু নেহালের কাছেও টাকা আছে, সবার কাছেই টাকা আছে। তা বলতেছি যে আমরা তো সমুদ্রের পাড়েও কোনো একটা হোটেল নিতে পারতাম, এত ভিতরে কেন নিলাম? রাফি আমার বললো, দেখ তোদের কাছে টাকা আছে বলেই যে তোরা সমুদ্রের পাড়ে হোটেল নিবি, বিষয়টা তো এরকম না। আমরা তো একটা গ্রুপ ট্যুরে আসছি, সবাই একসাথে আসছি, এখন আমাদের অনেকের কাছে তো এরকম টাকা নাই, যেমন আমার কাছে এরকম টাকা নাই। তো পরে চিন্তা করলাম যে ঠিক আছে, সবার কথা চিন্তা ভাবনা করে মোটামুটি ভিতরের দিকে একটা হোটেল আমরা নিলাম এবং ওই হোটেলে আমরা উঠলাম। তো সবাই মিলে তখন ঘুমিয়ে আছি, মোটামুটি খুব মজা হইলো, একদম একজন আরেকজনকে জড়াই ধরে খুব মজা করে ঘুমিয়ে আছি। এমন করতে করতে প্রায় 4টা বেজে গেছে। 4টার পর্যায়ে সর্বপ্রথম আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর আমি দেখতেছি রাফি মোবাইল টিপতেছে, মানে মোবাইলে কি জানি টিপি করতেছে, ও কিন্তু ঘুমায় নাই। আমরা সবাই ঘুমাইছি, রাফি ঘুমায় নাই। পরে আমি নেহালরে জাগাইলাম যে নেহাল উঠলো, বাকিরা মোটামুটি ডাকতেছি, কেউ উঠতেছে না। তো একটা পর্যায়ে ওরকম করে রাফি বলতেছে, কি তোরা কি বাইরে যাবি? তো আমি বললাম হ্যাঁ বাইরে তো যাবো, 4টা বেজে গেছে। পরে ঠিক আছে তোরা একটু ভয়, আমি একটু নিচ থেকে আসতেছি। তোরা বললাম যে তুই হঠাৎ নিচে যাবি কেন, কোনো কারণ আছে, কোনো ঘটনা আছে? বলে না, আমি একটু নিচে যাচ্ছি, নিচ থেকে আসতেছি। এই বলে ভাইও তখন নিচের দিকে গেল, মানে বাসায়, মানে আমাদের হোটেল থেকে নিচে গেল। নিচে যাওয়ার একটু পরে আমি আমার বন্ধু নেহালরে বলতেছি যে নেহাল, আমার পা কিন্তু ব্যথা করতেছে, মানে জানি না কেন জানি আমার 2টা পা খুব ব্যথা করতেছে। আমি নেহালরে বললাম যে নেহাল, তো আমার জন্য একটু ব্যথার ওষুধ নিয়ে আয়, কারণ অনেক জার্নিং করছি তো, মানে এভাবে তো আর মানে বাস জার্নিং করা হয় নাই। সবসময় বাবা মার সাথে আপনার প্রাইভেট কারে করে এখানে ওইখানে যাইতাম, যেদিকে যাওয়া দরকার হইতো ওভাবে যাইতাম, কিন্তু কখনো তো এভাবে লং জার্নি করে নেয় বাসে করে। তো আমার কাছে মনে হয় যে আমার জীবনে সর্বপ্রথম এটা কোনো একটা বাস জার্নি বা এতটা লংলি। তো আমি ওরে বললাম, আমার বন্ধু রাফি চলে যাওয়ার পরে আমি নেহালরে বললাম যে নেহাল, আমার জন্য 2টা ব্যথার ওষুধ নিয়ে, আমি হাঁটতে পারতেছি না, আমার পা ব্যথা করতেছে। ও বলো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। এই বলে নেহাল তখন নিচে গেল। আমাদের কারো কাছেই কিন্তু মোবাইল ফোন নাই, শুধুমাত্র রাফি, আমার বন্ধু রাফির কাছে মোবাইল আছে। তো এরকম করে ও তখন নিচে গেল, আমার বন্ধু নেহাল। নিচে যাওয়ার কিছুক্ষণ পরে ও তখন দৌড়ে উপরে আসছে, মানে দৌড়ে উপরে আসছে। আইসাই আমার ডাকাডাকি শুরু করছে, এই সাজিদ বেরিয়ে মানে দরজা ধাক্কাইতে আছে। দরজা ধাক্কাইতে দেখবেন দরজা খুললাম, খুলে কী হয়েছে? ও বলে বাকি সবাইরে জাগা, সবাইরে উঠা, ঘটনা আছে। তাই আমি বললাম কী এমন ঘটনা যে আমরা ঘুরতে আসলাম, তুই না বললে আমার ওষুধ আনতে যাবে, আমার পা ব্যথা, আমি হাঁটতে পারি না। ও তখন দৌড়িয়ে রুমে ঢুকে বাকি সবাইরে উঠাইলো। আমরা বাকি যারা ছিলাম, মানে রাফি ছাড়া তো আমরা টোটাল 5 জন। তো সবাই উঠাইলাম, উঠানোর পরে মানে সবাই তখন উঠছে, উঠা যার মানে জামা কাপড় যতটুকু ছিল গায়ে পরা, ওই আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম। এবং হোটেল থেকে বেরিয়ে, হোটেলের 2টা দরজা ছিল, মানে বাইরে যাওয়ার, একটা ছিল আপনার সামনের দরজা আর একটা পিছনের দরজা। পিছনের দরজা দিয়ে আমাদেরকে সবাইকে নিয়ে নেহাল তখন বেরিয়ে গেল। আমরা তখন বুঝতাম না, আমাদের ব্যাগপত্র কিন্তু সব কিছুই রুমের মধ্যে রয়ে গেছে, মানে আমরা মোটামুটি চুরি করে বাসা থেকে যে সমস্ত মানে জিনিসপত্র এনেছি ওইগুলা। তো এরপরে আসার পরে এভাবে যখন চলে আসলাম এই জায়গায়, আসার পরে আমি বললাম কী হইলো নেহাল, তুই এভাবে আমাদেরকে সবাইকে এভাবে ডাইকে নিয়ে আসলি, মানে ঘটনাটা কি, কিছু তো বলবে? বলে বন্ধু আমার কাছে একটা জিনিস সন্দেহ লাগলো, এই জন্য তোদেরকে এই জায়গায় ডেকে নিয়ে আসলাম, বাট বিষয়টা আমি বুঝতে পারতেছি না কী হয়েছে। তো আমরা এখানে যারা 5 জন আছে আমাদের কারো কাছে ফোন নাই। আমি বললাম যে কী হয়েছে তুই খুলে বল। বলে তুই তো আমাকে মেডিসিনের জন্য পাঠাইছিলি, আমি ফার্মেসিতে যাব মেডিসিনের জন্য। হোটেলের নিচে যাওয়ার পর আমি দেখলাম যে আমাদের বন্ধু রাফি, আবার নেহাল কিন্তু রাফির বাবারে চিনে, আমরা কিন্তু চিনতাম না, মানে কীভাবে ও চিনে ওই ভালো জানে। ও বলতেছে দেখলাম রাফি আর রাফির বাবা সহ সাথে আরও 8-10টা ছেলে কীভাবে জানি রাফির সাথে কথা বলতেছে, এবং রাফিও তাদের সাথে এরকম বুঝে শুনে কথা বলতেছে। তো রাফির বাবা এখানে আসার তো কোনো কারণ নাই, রাফির বাবা কক্সবাজার কেন আসবে এবং এরকম মাইক্রোবাস নিয়ে কেন আসবে, আর ওর বাবার সাথেই বা এতগুলো লোক কেন থাকবে? আমার কাছে কেন জানি মনে হয় যে আমরা কোনো একটা ট্রেপে বা একটা বিপদে পড়তে যাচ্ছি। ইন দ্য মিন টাইম আমি তখন আমার বন্ধু নেহালরে বললাম, নেহাল কথা তুই ঠিকই বলছিস বন্ধু, দেখ আমিও একটা বিষয় সন্দেহ করছি। আমরা সবাই ফ্যামিলিতে ফোন করে জানাইলাম যে আমরা কক্সবাজার যাচ্ছি কয়েকদিনের জন্য, কিন্তু রাফি ওর বাবারে ফোন দিল না বা ওর পরিবারে কাউরিও ফোন দিল না। এবং আমরা যখন ওকে ফোন দেওয়ার জন্য বললাম, ও বলে ফোন দেওয়ার দরকার নেই, আমি বাসা থেকে বলে আসছি যে আমি কক্সবাজার যাচ্ছি। কিন্তু বাসা থেকে যদি ও বলেই আসবে যে ও কক্সবাজার যাবে, ওর তো স্কুলের ইউনিফর্ম ছিল, ও তো অন্য কোনো ড্রেস পরার ছিল না, ইউনিফর্ম পরে কেউ কক্সবাজার যাবে নাকি? তো আমার কাছে বিষয়টা তখনই সন্দেহ লাগতেছিল।
এবং আমাদের যে বন্ধুগুলো আছে সবগুলোর মধ্যে রাফি ছিল একদম নতুন, ও মাত্র এসে আমাদের সাথে ভর্তি হয়েছে এবং ও আমাদের অনেক সিনিয়র। আর আরেকটা বিষয় কি, ও খুবই ম্যাচুয়ার্ড, মানে সবার সাথে খুব মিশে চলতে পারে এবং খুব কম সময়ের ভিতরে আমাদের সবারও মন জয় করে না। আমরা মানে যারা আছি সবাই ওকে খুব বিশ্বাস করতে শুরু করি আর কি। আমি তখন নেহালরে বললাম যে তোর কাছে কি মনে হয়? নেহাল বলে যে আমার কাছে মনে হয় যে রাফি আমাদেরকে কোনো না কোনো একটা ট্রেপে ফেলাই দেওয়ার জন্য আসছে বা একটা বিপদে ফেলতে আসছে, আমরা ওই হোটেলে আর যাবো না। তো আমাদের কাছে কিন্তু ওই সময় টাকা পয়সাও নেই, মানে কোনো টাকাও নাই, কিছু নাই। তো আমি বললাম যে কী করা যায়, মানে টাকা টুকা কোথায় পাবো, মানে টাকাগুলো কই, হোটেলে তো সবই টাকা আছে, এখন যাবো কীভাবে, আমরা তো আর ব্যাগ টেগ নিয়ে আসিনি, সব তো ব্যাগে। এরপরে নেহাল বলল ঠিক আছে তোরা এখানে দাঁড়া, আমি যাচ্ছি ভিতরে এবং ভিতরে গিয়ে আমি দেখি যে টাকা আনা যায় কিনা। আমি তখন একটা ভয়ের মধ্যে আসছি। নেহালরে বললাম যে একটা বিপদ হয়ে যেতে পারে, তুই এইভাবে যাইস না, আমরা কোনো একটা বিপদে পড়তে পারি। নেহাল বলে কোনো সমস্যা নাই, তোরা এখানে দাঁড়া, আমি যাচ্ছি। পরে নেহাল ভিতরের দিকে গেল এবং ভিতরে যাওয়ার পরে ও কিছুক্ষণ পরে দৌড়ে আসলো, আইসা বলতেছে দোস্ত হোটেল থেকে কিছু বের করা যাবে না, আমি যেটা বলছি এটাই ঠিক, আমি যেটা সন্দেহ করছি এটাই ঠিক, আমি নিজের চোখে দেখছি, আমি হোটেলের পিছনের মানে গেটে দাঁড়িয়ে আমি দেখছি যে রাফি সহ রাফির বাবা এবং তাদের সাথে যে লোকগুলো ছিল সবাই আমাদের রুম থেকে নামতেছে, মানে উপরের রুম থেকে নামতেছে, মেবি আমাদেরকে খুঁজতে গেছে, আমাদেরকে পায় নাই। আমি বললাম তাহলে কি করা যায়, এখন কি করতে পারবো? ওই সময় হঠাৎ করে নেহাল বলতেছে আমার বাসায় তো টাকা আছে, আমরা একটা কাজ করে আমরা একটা মাইক্রোবাস ভাড়া করে ফেলি, আমরা একটা সুন্দর সময় একটা মাইক্রোবাস ভাড়া করে ফেলি এবং ওই মাইক্রোবাসের টাকা আমরা ঢাকায় গেলে দিব, সমস্যা তো নয়, ঢাকায় গিয়ে আমাদের বাসার সামনে মাইক্রোবাসটা দাঁড়াবে, আমি বাসা থেকে টাকা নিয়ে আসবো, আমার বাসায় টাকা আছে। তাই আমি বললাম তাইলে এটাই কর, এটাই করিস, তারা কোনো উপায় নেই, আমাদের কাছে যেহেতু টাকা নেই ওরকম। তো এমন করে আমরা তখন ওইখানে গেলাম, মানে মাইক্রো স্টেশনে গেলাম। যাওয়ার পরে বললাম যে আমরা ঢাকায় যাব, এই ঘটনা। কিন্তু আমাদের পোশাক আশাকগুলো তো ভালো ছিল না, যারা ছিল তারাও ডাউট করতেছিল যে কী ব্যাপার, তোমাদের পোশাক আশাক এরকম কেন, বা তোমাদের ব্যাগপত্র কোথায়, এটা বললাম। আমরা বললাম আমাদের সব কিছু চুরি হয়ে গেছে, আমরা বিচের পাড়ে, আমরা তো রুম পাই নাই, বিচের পাড়ে এনে রাখছিলাম, এখান থেকে সব চুরি হয়ে গেছে। তো ড্রাইভারটাও মোটামুটি একটু সরল সহজ টাইপেরই ছিল, উনি আমাদের কথাটা বিশ্বাস করলো, বিশ্বাস করে বলল যে ঠিক আছে চলো। তো আমরা তখন ড্রাইভারের সাথে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে উনি অনেক দূর পর্যন্ত আইসা একটা পেট্রোল পাম্পে ঢুকছে, মেবি তেল নিবে বা গ্যাস নিবে, কী নিবে জানি না, মেবি গ্যাস নেওয়ার জন্য উনি যখন আসছে উনি লোড করলো, লোড করে আমাদের বলতেছে যে তোমরা 2000 টাকা দাও, গ্যাসের টাকাটা দিব। তা ওই সময় কারো কাছে তো কোনো টাকা নেই। আমি তখন বললাম আঙ্কেল আপনি দিয়ে দেন, আমরা গাড়ি থেকে আপনাকে 98 দিয়ে দিব। তো উনি তখন ওনার কাছ থেকে দিল, দেওয়ার পরে গাড়ি টান দিল, দিয়ে বলতেছে তোমরা টাকা দাও। এবার আমরা যখন টাকা দিতেছি না তখন উনি গাড়ি মাঝপথে দাঁড়া করাই দিল, দাঁড়া করে বলতেছে কী ব্যাপার, তোমরা টাকা দিচ্ছ না কেন, গ্যাসের টাকা দিচ্ছ না কেন? আমি তখন বললাম আঙ্কেল আসলে আপনি রাগ করেন না, আমাদের কথাটা একটু শোনেন। পরে আমরা তখন বিস্তারিত বিস্তারিত বলতে এতটুকুই বলছি যে বিচের পাড়ে তো আমাদের সব কিছু চুরি হয়ে গেছে, এখন তো আমাদের কাছে কোনো টাকা টুকা নাই, আমরা বাসায় যাই এবং বাসায় গিয়ে আপনাকে টাকা দিয়ে দিব। না উনি আর যাবে না সামনের দিকে, কোনোভাবেই উনি সামনের দিকে যাবে না, ওনাকে রিকোয়েস্ট করতেছে উনি যাবে না। এইরকম করে আপনার রিকোয়েস্ট করতে 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 একটা পর্যায়ে মানে কোত্থেকে যেন একটা হাইওয়ে পুলিশের গাড়ি আসছে, আল্লাহর কি হুকুম আর কি, হাইওয়ে পুলিশের গাড়ি আসছে। আসার পরে আমাদের বন্ধু নেহাল ও বলতেছে যে রাফির কথা বলে দিবে পুলিশের কাছে। আমি বললাম যে না, এখন পুলিশ ভালো না খারাপ আমরা সেটাও তো জানি না, আর রাফি কি আসলেই কি ওটাও তো আমরা জানি না, এভাবে বলাটা ঠিক হবে না, আমরা জাস্ট পুলিশের কাছে সাহায্য চাই। পরে পুলিশ আসছে, আসার পরে পুলিশ বললো কী হয়েছে এখানে। তো ড্রাইভার বলতেছে যে এই ঘটনা, এটা বলছে, আমাদেরকে জিজ্ঞেস করলো, আমরা তখন আমাদের ঠিকানা বললাম যে এই ঘটনা, আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু চুরি হয়ে গেছে, আমাদের কাছে কোনো টাকা নেই। তা আমরা কোন হোটেলে ছিলাম, ওই পুলিশ হোটেলের নাম লিখছে, কোথায় থেকে চুরি হইলো এগুলো লিখছে, আমরা তো সব মিথ্যা বলতেছি, আমরা যেখান থেকে চুরি হয়েছে ওটা সব মিথ্যা বললাম। তো এই সব কিছু পুলিশ লিখলো, লেখার পর আমরা যে 5 জন ছিলাম, আমাদের টোটালি 5 জনের ফ্যামিলির ঠিকানা ঠোকানা, মানে আমাদের তো ফোন নাম্বার মুখস্থ ছিল না বাসার, কিন্তু বাসার অ্যাড্রেসগুলো লিখলো, লিখে আমাদের কাছ থেকে সিগনেচার নিল, আমরা 5 জনের সিগনেচার করলাম। করার পর ড্রাইভারকে বললো তুমি নিয়ে যাও, যদি তোমার ভাড়া না দেয় বা কোনো সমস্যা এটা আমরা পরে বুঝবো, আমরা ওদের ডিটেলস নিয়েছি। এবার ড্রাইভারের যে ফোন নাম্বার ছিল ওই ফোন নাম্বার পুলিশে নিল, নেওয়ার পরে ড্রাইভারকে বললো তুমি দিয়ে আসো। যাই হোক আলহামদুলিল্লাহ ড্রাইভার আমাদেরকে ঢাকা পর্যন্ত এনে দিল এবং ঢাকা এনে দেওয়ার পরে আমার বন্ধু নেহালের বাসায় গেল, নেহাল বাসা থেকে টাকা এনে দিল এবং আমরা যে যার মতো করে বাসায় চলে গেলাম। এর কয়েকদিন পরে মানে আমার বাসায় যাওয়ার পরে তো আর এগুলো বলে লাভ নেই যে আমার বাসায় কী হয়েছে, মানে এত পরিমাণের টর্চার আর এত পরিমাণের করছে এগুলো আসলে বলার মতো না। পরে এই ঘটনার পরে মানে এই যে আমরা কক্সবাজার গেলাম বা রাফির সাথে আমাদের যাওয়া হলো, এরপর থেকে আর কোনো দিন রাফির সাথে আমাদের দেখা হয়নি।
রাফি কক্সবাজার থেকে এখানে আসেই নাই। এবং একটা পর্যায়ে কয়েকদিন পরে আমরা সবাই মিলে ইনকোয়ারি করতে গেলাম যে রাফির বাসার ঠিকানা, মানে যেইখানে ও ভর্তি হয়েছে ওখানে তো একটা অ্যাড্রেস দেওয়া আছে, ওই স্কুলের অ্যাড্রেস অনুযায়ী ওর বাসায় গিয়ে জানতে পারে ওরা যে বাসায় ভাড়া থাকতো ওই বাসাটাও ছেড়ে দিয়েছে রাফি, মানে রাফি বাসাটাও ছেড়ে দিয়েছে। তখন আমরা একদম শিওর হয়ে যাই, মানে আমরা যারা ছিলাম আমরা শিওর হয়ে যাই যে রাফি আমাদেরকে একটা ট্র্যাপে ফেলার চেষ্টা করেছিল। এই বিষয়টা পরে যখন আমি আমার কিছু আইনি প্রশাসনিক লোকজনের সাথে আলোচনা করি, যারা আমাদের পরিবারে অনেকেই আছে যারা প্রশাসন লেভেলে, ওদের সাথে বিষয়টা আলোচনা করার পরে তারাও একই কথা বলে, সম্ভবত রাফির বাবা এই ধরনের কাজগুলোই করে, ওনার ছেলেকে কোথাও না কোথাও ভর্তি করায় এবং ভর্তি করানোর পরে সেখানকার কিছু স্টুডেন্টদের সাথেও ওনার ছেলে বন্ধু তৈরি হয় এবং তৈরি হওয়ার পরে এই ছেলেগুলোকে, বড়লোকের ছেলেগুলোকে টার্গেট করে রাফি সম্ভবত কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায় এবং সেখানে যাওয়ার পরেই রাফি হয় তাদেরকে ব্ল্যাকমেল করে, নাহলে বাচ্চাগুলোকে বিক্রি করে দেয়। এবং রাফির যে বয়স, এই বয়সে ওকে আমাদের ক্লাসে শিক্ষকরা ভর্তি নিচ্ছিল না, জোর তো অনেক বয়স হয়ে গেছে। বা এর পরেও রাফির বাবা কীভাবে জানি কোথায় কোথায় ফোন টোন করে ওরে রাফিরে ভর্তি করায় দেয়। তো এই ঘটনার পরে আমি সম্পূর্ণভাবে বুঝতে পারি যে একমাত্র যদি আমার বন্ধু নেহাল সে সময় না থাকতো তাহলে আমাদের কারো অস্তিত্ব থাকতো না, মানে আমরা কেউই আসলে বেঁচে ফিরতে পারতাম না, আমাদের সবারই হচ্ছে মরা লাগতো, হয় আমাদেরকে বিক্রি করে দিত, না হলে আমাদেরকে খারাপ কোনো কিছু করে ফেলতে পারতো। এরপর থেকে নেহালের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা জন্মে যায় এবং পরিবার থেকেও তখন আমাকে আরও বেশি কড়াকড়ি পাহারা দিতে শুরু করে, আরও পাহারা দেয়। তো নেহালের প্রতি আমার একটা ভালোবাসা জন্মায়, খুব ঘনিষ্ঠভাবে আমাকে ভালোবেসে ফেলি, মানে আমার কাছে মনে হয় যে নেহাল ছিল আমার আত্মার আত্মীয়। এইভাবে আমরা ক্লাস 8-এর মানে পর্ব শেষ করে ক্লাস 9-এ উঠি। তো ক্লাস 9-এ ওঠার পরে মানে তখন নেহালের কাছে একটা মোবাইল ফোন ছিল, ও ফোন ইউজ করতো। 9-এ ওঠার পরে ওর পারিবারিক অনেক প্রবলেম ছিল নেহালের, ওর বাবা হচ্ছে 2 বিয়ে করে, তো ওর সৎ মা আছে এবং ওর আপন মা আছে। তো নেহালের আবার ভাই বোন নাই, ও আমার মতোই এক মায়ের এক সন্তান। তো নেহালের মাকে নেহালের বাবা আলাদা রাখে, সেখানে ঘর ভাড়া নেহালের বাবা দেয় না, খাবার খরচের টাকাও দেয় না, মানে নেহালকে মানে যেটা বলে যে খুব অভাবে রাখতো। তো এগুলো নিয়েও খুব মন খারাপ টারাপ করতো, কান্নাকারি করতো, মাঝে মাঝে আমাকে বলতো যে মনে হয় আমি আর পড়াশোনা করবো না বা পড়াশোনা ছেড়ে দিব, এরকমভাবেও কথাবার্তা বলতো। অ্যান্ড একটা পর্যায়ে ও হঠাৎ করে পড়াশোনা ছেড়েই দিল, মানে পড়াশোনা ছেড়ে দিল বলতে ও আর স্কুলে আসে না। আমরা তখন রেজিস্ট্রেশনের সময় হয়েছে, আমরা ক্লাস 8-এ রেজিস্ট্রেশন করবো, হ্যাঁ ও আর আসে না, মানে স্কুলে আর আসে না, দীর্ঘদিন হয়ে গেল ওরে আর পাচ্ছি না। তখন আমার ভিতরে মানে খুবই খারাপ লাগা কাজ করতেছে, কারণ আমি নেহালকে এতটাই ভালোবাসতাম যে আমার কাছে মনে হতো যে সারা পৃথিবী একদিকে, নেহাল আমার কাছে একদিকে, মানে খুব ঘনিষ্ঠ একটা বন্ধু ছিল। হঠাৎ করে যখন আর আসতেছে না, আমি ওরে খোঁজাখুঁজি শুরু করলাম যে কোথায় পাই এবং আরও কয়েকটা বন্ধু বান্ধবের সহযোগিতায় জানতে পারলাম যে নেহাল একটা হোটেলে চাকরি করে, একটা হোটেলে চাকরি নিছে। তো চাকরি নেওয়ার পরে ওই হোটেলে আমি ঠিকানা নিয়ে একদিন গেলাম, হোটেলে গিয়ে ওরা ধরলাম, ওই হোটেলে চাকরি করতেছে আপনার মেসিয়ারি, মানে আপনার ওয়েটারে চাকরি করে, এটা বাংলা হোটেল, ভাতের হোটেল, নর্মাল হোটেল ছিল। যাওয়ার পরে এখানে ধরলাম, ধরে বললাম কিরে বন্ধু, আমরা কয়েকদিন পরে রেজিস্ট্রেশন করবো ক্লাস 9-এ এসএসসি পরীক্ষার জন্য, তো তুই এখন যদি রেজিস্ট্রেশনটা না করিস তাহলে তো তোরে আবার একটা বছর ড্রপ হয়ে যাবে, তা তুই আসতেছিস না কেন? ও আমাকে বলে, দেখ বন্ধু, আসলে আমার আব্বা আমার আম্মাকে যদিও আগে কিছু খরচ টরচ দিত চলার মতো, এখন আব্বা টোটালি কোনো টাকা পয়সা দেয় না। তো আমার আম্মা বলতেছে সে গার্মেন্টসে চাকরি করবে, তা আমার মা যদি গার্মেন্টসেই চাকরি করে তা আমি পড়াশোনা করে কি করব? এই জন্য আমি আম্মারে বলছি আমার এই বৃদ্ধ বয়সে গার্মেন্টসে চাকরি করার দরকার নেই, আমি নিজে এই কামাই রুজু করে আমার মাকে চালাবো। এই জন্য আমি আর মানে এটা আমি সিদ্ধান্ত নিছি যে আমি আর পড়াশোনা করব না, এই সিদ্ধান্তটা আমি নিছি। আমি তখন ওরে বললাম যে দেখ, তুই পড়াশোনা করলে একদিন বড় কিছু হতে পারবি এবং তুই তোর মায়ের দিকে খুব ভালোভাবে তাকাইতে পারবি, চাইতে পারবি। পড়াশোনা না করলে তো তোর জীবনটাও নষ্ট, তোর মায়ের জীবনটাও নষ্ট। আমি ওরে খুব বুঝালাম, বোঝানোর পরে ও আমার কোনো কথাই শোনে না, ও আসবেই না। ওর ওই দিন বাসায় গিয়ে কেন যেন আমার নেহালের কথা মনে খুব কান্না আসতেছিল, সন্ধ্যার সময় কান্না করতেছিলাম, বারান্দায় বসে বসে মা তখন দেখছে। দেখার পর আমারে বললো, কিরে সাজিদ, কী হয়েছে বাবা? আমি বললাম, জাম্মু, মানে মামুকে বলতে চাই না, পরে লাস্ট পর্যন্ত বলে দিয়েছে, জাম্মু এই ঘটনা, আমার ওর জন্য খারাপ লাগতেছে। আম্মু আমাকে বলে, ঠিক আছে সকালে আমি তোর সাথে যাবো, যে হোটেলে চাকরি করো ওখানে, তুই এখন পড়াশোনা কর, তুই মন খারাপ করিস না, তুই পড়তে বয়, সামনে তোর পরীক্ষা। পরে আমি পড়তে বসছি, সকালবেলা আমি আম্মুরে ভোরে ভোরে বলতেছি, আম্মু চলো নেহালরে আনতে যাবো। পরে আম্মু সহ গেল আমার সাথে একদম 7টার দিকে। ওই সময় হোটেলগুলো আপনার মানে 5টা-6টার মধ্যে খুলে ফেলে। যাই দেখতেছি রাফি হোটেল পরিষ্কার করতেছে, নেহাল, রাফির সাথে তো আমাদের আর কোনো যোগাযোগ নেই, সেখানেই শেষ। নেহাল হোটেল পরিষ্কার করতেছে, আম্মা গিয়ে ওরে ডাক দিছে। তো ডাক দেওয়ার পরে আসার পরে আমারও দেখছে, দেখে ও পিছনে হাঁটতেছে। আমি বললাম এদিকে ভিতরে গাড়ির মধ্যে ঢুকাইলাম। ঢুকানোর পরে আমার ড্রাইভারকে বলতেছে বাসায় চলো। তো
তো নেহা বলতেছে, আন্টি আমি তো এখানে কাজ করি, ওদেরকে বলো তুমি বাসায় চলো, কথা নাই, কিসের কাজ, এইসব কাজের কোনো বিল আছে? তো নিয়ে গেল বাসায় নিয়ে যাওয়ার পরে আম্মুরে বাসায় নিয়ে বুঝালো, দেখো আমার ছেলেটা তোমাকে অনেক ভালোবাসে, মানে কখনোই দেখি নাই যে কারোর জন্য আমার ছেলের চোখে পানি আসতে বা কারোর জন্য ওর কান্না করতে। এই প্রথম আমি দেখলাম যে আমার সন্তান কারোর জন্য নিজের চোখের পানি ঝরাইতে, আর সেটা হচ্ছে তুমি। তো আমার ছেলে যেহেতু তোমাকে এতটাই ভালোবাসে, এবং আমাদের তো আর কোনো ছেলে মেয়ে নাই, আমাদের একটাই ছেলে, তুমি আজকে থেকে আমাদের আরেকজন ছেলে, তোমার আম্মার সমস্ত দায়িত্ব আমরা নিব, এবং প্রয়োজনে তোমার আম্মাকে আমরা আমাদের বাসায় নিয়ে আসবো, তোমরা আমরা পড়াশোনা করাবো, তুমি রেজিস্ট্রেশন করো। নিহাল তখন কান্না করতেছে যে না আন্টি এটা হয় কিভাবে, আমার বলে না, তো আর আমি যেটা বলছি সেটাই, তুমি আমাদের সন্তান, আর কোনো কথা কি তোমার আছে, আর কিছু কি তুমি বলবা? তখন ও বলে যে না আন্টি আমি আর কিছু বলবো না। বল ঠিক আছে, তাহলে তোমার আম্মাকে তুমি ঘর ভাড়া রাখার দরকার নেই, আমাদের বাসায় নিয়ে আসো। ওই দিনের পর থেকে নেহাল ওর আম্মুকে নিয়ে আমাদের বাসায় চলে আসে, এবং নেহালের আব্বু আর নেহালের আম্মুরে কোনো টাকা দিত না বা কোনো যোগাযোগ রাখতো না, কারণ আরেকটা বিয়ে করছিল, ওই সুন্দরী বউ নিয়ে থাকতো। তো দেখা গেল যে এরপর থেকে নেহাল আমার খুবই কাছের একজন মানুষ হয়ে যায়, মানে আমার বন্ধু হয়ে যায়, আমার ভাই হয়ে যায়। নেহালের আম্মা আমাদের বাসায় থাকতো, কিন্তু এরকম যে উনি আমার আম্মা কিন্তু ওনাকে কোনো কাজ করতে বলতো না, যে আপনি কোনো কাজ করেন বা এগুলো কখনোই বলতো না, কিন্তু আন্টি নিজ থেকে অনেক কাজ টাজ করতো আমাদের বাসায়। তা আম্মু ওটাকে পছন্দ করতো, ওনারা বলতো যে আপনার প্রয়োজন নাই তো কাজ করা, কাজের লোক আছে আমাদের, আপনি আমাদের বাসায় থাকেন, আমাদের বোনের মতো থাকেন। কিন্তু এরপরও নেহালের আম্মু আমাদের ঘরে প্রচুর কাজ করতো। একটা কাজের মহিলা যে ধরনের কাজ করে, নেহালের আম্মু আরও বেশি কাজ করে, এবং নেহাল আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্কের মাঝে ছিল। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমরা দুজনেই তখন একসাথে এসএসসি পরীক্ষা দিই, মানে ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠি, এবং ক্লাস 10-এ ওঠার পরে এসএসসি পরীক্ষা দিই একই সাথে। মানে আমার এই পৃথিবীতে নেহাল ছাড়া আমার কাছে মনে হয় যে আমার পুরো পৃথিবীটাই অন্ধকার। নেহাল আমার এত ভালোবাসার একজন মানুষ ছিল। এসএসসি পরীক্ষা দিলাম, এবং এসএসসি পাশের পরে মানে আমাদের দুজনেই রেজাল্ট অত্যন্ত ভালো হলো। তখন আমরা দুজনেই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ফর্ম নিলাম বা পড়াশোনা করলাম। এতে আমরা চিটংয়ে ভর্তি হওয়ার চান্স পাইলাম। আমি ডিটেলসে না বলি চিটংয়ে। তো সেখানে আমি তখন নেহালকে নিয়ে ভর্তি হব। আমার আব্বু বলল যে ঠিক আছে, ওইখানে যেহেতু ভর্তি মানে চান্স পাইছো, ওইখানে তোমরা পড়াশোনা করো বা ভালো হবে। পরে সেখানে একটা হোস্টেলে আমি আর নেহাল, মানে হোস্টেল বলতে আমরা একটা ফ্ল্যাট ভাড়া করে নিলাম, শুধু আমি আর নেহাল থাকবো। একটা ফ্ল্যাট ভাড়া করে নিলাম। ওই ফ্ল্যাটে তখন আমি ইউনিভার্সিটি লাইফ শুরু করলাম, মানে কলেজ লাইফ শুরু করলাম, কলেজে ভর্তি হলাম ওখানে। তো এখানে আমাদের কলেজ লাইফ শুরু হলো। আমরা ঢাকা থেকে চলে গেছি। আর তখন কিন্তু আব্বু আম্মা আমাকে অনেকটাই বিশ্বাস করতো, মানে আমার যেরকম একটা মুক্ত জীবন আমাকে দেয় না, নেহাল যখন আমাদের বাসায় আসছে আমি কিন্তু সেই জীবনটা ফিরে পাইছি। মানে বাইরে ঘুরতে যাওয়াটা থেকে শুরু করে অনেক কিছু আছে যেটা নেহাল আসার আগে আমি পাইতাম না। সবসময় আম্মু আমাকে সাথে নিয়ে যেত, আম্মু আমাকে টেক কেয়ার করতো, আমি কোথায় যাই না যাই আম্মু সবসময় আমাকে পাহারা দিত। তো নেহাল আসার পর থেকে কিন্তু এই বিষয়টা আর এরকম না। নেহাল আসার পর থেকে আমি নিজের মতো করে নেহালকে নিয়ে চলতাম, আম্মু আর আমাকে এতটা গার্ডে রাখতো না। তো একটা পর্যায়ে আমরা তখন চলে যাই চিটংয়ে, দুজনেই হোস্টেলে থাকি। হোস্টেল বলতে আমরা একটা বাসা ভাড়া করে ওইখানে থাকি ফ্ল্যাটে। তো এমন করতে করতে নেহাল সবসময় মন খারাপ করে, মানে কান্নাকাটি করে। এরপরে আমারও নিজের কাছে অনেক খারাপ লাগে যে কাছের মানুষ, ওর সাথে এত বছর ধরে একসাথে চলাফেরা করি, তো ওরকম কান্নাকাটি করে। জিজ্ঞেস করি যে তুই এরকম কান্নাকাটি করিস কেন, সারাক্ষণ মানে মুখটা কেমন বেটকা মাছের মতো, তুই মন খারাপ করে থাকিস, ভালো লাগে এরকম মন খারাপ করে থাকলে? আমাকে বলে আমার বাবার জন্য খুব কষ্ট হয় জানিস, আমার বাবা আমাদেরকে এত ভালোবাসতো, আমাদেরকে, কিন্তু আমার মা, আমার সৎ মা, ওর সৎ মায়ের নাম হচ্ছে রুবি, বলে রুবি আমাদের বাসায় এসে আমার আব্বাকে বিয়ে করে, আমার আব্বাকে তাবিজ তুমান করে আমাদেরকে আমার আব্বার কাছ থেকে নিয়ে গেছে। এবং ওর আব্বা একটা সরকারি চাকরি করতো, নেহালের বাবা সরকারি চাকরি করতো, এবং সরকারি দপ্তরে তিনি অনেক ভালো একজন মানে কর্মকর্তা ছিল। তো বলে আমার মা এরকম করে আমার সৎ মা আমার আব্বাকে নিয়ে গেছে, আমার মা এখনও কান্নাকাটি করে। নেহাল ওর মারে ফোন দিলে ওর মা কান্নাকাটি করে। তো আমি নেহালরে বলি তুই কি তোর মায়ের উপরে কোনো অ্যাকশন নেস নাই, কোনো প্রতিশোধ নেস নাই, যে তোর বাবাকে এভাবে নিয়ে গেল, তোরকে এভাবে বাবা থেকে বঞ্চিত করলো? ও তখন আমারে বলতেছে যে আমি কি করব, আমার তো আসলে কিছু করার ছিল না, আর আমি তো ছোটো মানুষ ছিলাম, এত কিছু বুঝতাম না। আমার সৎমায়ের সাথে একদিন আমার আম্মুর ঝগড়া লাগার পর আমার আব্বা আমার সৎমাকে নিয়ে আমাদের ফ্ল্যাটে থাকলো, আমার মাকে বের করে দিল। আমার মাকে বের করে আমাদেরকে আলাদা একটা ঘর ভাড়া আমাদেরকে উঠিয়ে দিল। মাঝে মাঝে আমাদেরকে ঘর ভাড়া দিত, এবং একটা পর্যায়ে ঘর ভাড়া দেওয়া বন্ধই করে দেয়। আগে আমাদের বাজার সাজার করতো, এটাও টোটালি বন্ধ করে দেয়। তো এরকম করতে করতে আমি ওর একদিন মানে ওর কথায় ওই সময় অ্যান্ড্রয়েড ফোন আছে আর কি, একটা দেখতেছিলাম, মানে একটা আপনার পাকিস্তানের একটা গান দেখতেছিলাম, একটা মুভির একটা গান আর কি, এরকম কিছু একটা। হঠাৎ করে ও তখন বলতেছে যে দোস্ত, এই যে মহিলাটা, মানে ওই মহিলাটা হিন্দি গান গায়, পাকিস্তানি গান গায় আর কি, সিঙ্গার শিল্পী, বলে আমার মা না, আমার সৎমা দেখতে, রুবি দেখতে ঠিক এরকম,
মানে ওই মহিলাটার মতো। আমি বললাম কী বলিস, এই মহিলা তো অনেক সুন্দর রে। ও বলে হ্যাঁ আমার সৎমা দেখতে অনেক সুন্দর। আমি তখন বললাম যে দেখ তোর বাবা তো এই জন্যই পাগল হয়ে গেছে, অবশ্যই তোর সৎমা দেখতে সুন্দর, এত বেশি সুন্দরী মহিলা দেখা তোর বাপের মাথা ঠিক ছিল না, তোর বাবা পাগল হয়ে গেছে। আমার বন্ধু বলে রূপের মোহনায় আমার মারে পাগল করে আমার বাবারে পাগল করে দিছে, আমার এই ডাইনি সৎমায়ের জন্য আমাদের পুরো সুখের জীবনটাই নষ্ট হয়ে গেল। এমন করতে করতে আমি একদিন দুষ্টামি করে নেহালরে বলতেছিলাম তুই আমারে বাবা করে ডাক, আমি তোর মারে বিয়ে করব। তোর সৎমানে আমার খুব ভালো লাগছে, কারণ ওই সিঙ্গারটার গান আমি অনেক শুনতাম আর কি, উনি একজন পাকিস্তানের সিঙ্গার, তো ওনার গান আমি সবসময় শুনতাম। তা আমি বললাম যে এই সিঙ্গারটা তো আমার খুব পছন্দের এবং ওনারা দেখতে আমার ভালো লাগে, তা তোর মা যদি এরকম হয় তোর মায়ের আমি বিয়ে করবো, এরকম করতাম। আমার সাথে মানে ফ্রেন্ডলি খুব দুষ্টমি করতাম আর কি। এই দুষ্টমির সূত্র ধরে একদিন নেহাল আমারে বলতেছে দোস্ত তাহলে তুই একটা কাজ করবি। তাই আমি বললাম যে কী কাজ? বলে তুই তো দেখতে অনেক সুন্দর টন্দর আসস, তোর চেহারা টেয়ারা অনেক সুন্দর, তোর দেখলে যে কোনো মানুষ পছন্দ করবে। আমি কিন্তু অনেকটা লম্বা টম্বা বা মোটামুটি একজন হ্যান্ডসাম ছেলের মতোই ছিলাম। তো নেহাল আমারে বলে আমার মায়ের কিন্তু চরিত্র খুব একটা ভালো না, আমার সৎ মায়ের। আমি শুনেছিলাম যে আমার আব্বার সাথে সম্পর্ক হওয়ার পরেও আমার সৎমা বিভিন্ন লোকদের সাথে আকাম কুকাম করতো এবং আমার সৎমায়ের চরিত্র খুব একটা ভালো না। তো তুই যদি আমার সৎমায়ের সাথে কথাবার্তা বলে কোনোভাবে আমার সৎমায়ের সাথে কোনো একটা সম্পর্ক তৈরি করতে পারিস, পারার পর আমার বাবার কাছ থেকে আমার সৎমাকে কোনোভাবে সরাই দিতে পারিস, ধর তুই প্রেম করে আমার সৎমারে বিয়ে করে ফেললি এবং বিয়ে করার পরে আমার বাবার স্পেসটা তখন খালি হয়ে গেল, সে জায়গায় আমার মা গিয়ে বসে গেল, আমাদের সংসারটা আবার আগের মতো হয়ে গেল। শুধু এক সৎমায়ের জন্য আমাদের পুরোটা সংসার তছনছ হয়ে গেছে, তুই আমার জন্য এই কাজটা কর না। তোর এই কথাটা শুনে আমি একটু মানে অবাক হয়ে গেলাম। অবাক হইলাম বলতে এই কারণে যে আমি তো তখন এই বিষয়টা বলেছিলাম দুষ্টমি করে, এটা কোনো সিরিয়াসলি আমি বলি নাই বা ওই বিষয়টা তো আমি খুব সিরিয়াস ছিলাম না, এমনিই বলছি। কিন্তু এখন যখন নেহাল আমাকে এটা করার জন্য অনুরোধ করতেছে বা এটা করতেও চাচ্ছে, তখন আমি মোটামুটি একটু অবাক হয়ে গেলাম, মানে কীভাবে সম্ভব। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি চিন্তা করি। দেন চিন্তা করে আমি বের করলাম যে যদি আমি এই কাজটা করি তাহলে নেহালের ওই সৎমা তো খারাপ ছিল, মানে রুবি তো খারাপ ছিল এবং তিনি নেহালদের পুরো পরিবারটাকে নষ্ট করে দিয়েছে, নেহালের মাকে, নেহালের বাবা এবং নেহালও তার বাবার ভালোবাসা পায়নি। আমি মহিলার সাথে কোনো মতে প্রেম করে মহিলার আমি ঘরের বাইর করব এবং নেহালের মায়ের সাথে নেহালের বাবার সম্পর্কটা আবার আমি একসাথে করে দিব। এরকম একটা প্ল্যানিং থেকে আমি তখন নেহালের প্রস্তাবে রাজি হলাম। বললাম যে ঠিক আছে বন্ধু, আমি তোর কথায় রাজি আছি, তুই খুব সাবধানে করতে হবে, তোর সৎমা কিন্তু খুব চালাক মহিলা হবে। আমার বলো আচ্ছা ঠিক আছে, আমি প্রথমে আমার সৎমায়ের ফোন নাম্বারটা তোকে দিতেছি এবং সব কিছু দিয়ে দিলে পরে তুই আমার সৎমায়ের সাথে কথাবার্তা বলে তুই সব কিছু ঠিকঠাক করবি। আমি বললাম ঠিক আছে। তো এরপরে নেহাল কী করলো, তার সৎমায়ের নাম্বারটা আমাকে দিল, ফোন নাম্বারটা কেমনি সে ম্যানেজ করছে, ঢাকা থেকে ম্যানেজ করে নাম্বারটা আমাকে দিল। দেওয়ার পরে একদিন রাতে মনে হয় কল দিলাম, দেওয়ার পরে উনি কলটা রিসিভ করে বলতেছে কে। আমি মানে প্রথমে একটু অবাক হয়ে গেলাম, মানে চুপ হয়ে গেলাম। পরে বলতেছে কে, আমি তখন আমার নতুন মানে যেই নাম সেটাই বলছিলাম, নাম সাজিদ। পরে বলে সাজিদ আপনি আমার নাম্বারে কল দিয়েছেন, আপনি আমাকে চিনেন এরকম করে। আমি বললাম যে না চিনি না। তো বলে কল দিয়েছেন যে? আমি বলি যেভাবেই হোক আপনার নাম্বারটা পাইছি, তো আপনাকে আমি এক নজর দেখছিও, আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে, আপনার নাম্বারটা আমি যেভাবে হোক নিয়েছি, তো আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। পরে আমাকে বলতেছে যে আপনি আমার সাথে কথা বলবেন, আপনি আমাকে চিনেন, কোথায় দেখছেন আমাকে? তো নেহাল আমাকে বললো যে ওর সৎমা সবসময় একদম একটা পার্লারে যাইতো আর কি, তো সবসময় ওই পার্লারটাতেই সবসময় যাইতো। তো আমি বললাম যে ওই পার্লারের সামনে দেখছি, আমি একদিন পার্লারের সামনে বাইক নিয়ে দাঁড়াই আছি, তো আমি দেখছি আপনি বেরোইছেন, তারপর আমার খুব ভালো লাগছে, তো ওইখান থেকে আমি আপনার নাম্বার দিয়েছি। বলে পার্লারের সামনে আমাকে দেখলে আমার নাম্বার নিলেন কীভাবে? তো আমি বললাম যেভাবেই হোক আমি পার্লারের ভিতর থেকে আপনার নাম্বারটা নিয়েছি। পরে বলে আমি তো এই জন্য আসলে পার্লারদের মেয়েদেরকে নাম্বার দিতে চাই না, ওরা নাম্বার সেল করে না, আপনি অবশ্যই তাদেরকে টাকা দিয়ে নাম্বার নিয়েছেন। আমি বললাম যে না টাকা দিয়ে নাম্বার নেই যেমনি হোক নাম্বারটা পাইছি, ঠিক আছে আপনি যদি রাগ করেন তাহলে কথা বলার প্রয়োজন নাই, ওকে ফাইন রেখে দিলাম। এটা বলে কেটে দিলাম। নেহাল কিন্তু আমার সাথেই শুয়ে আছে। এটা বলে কেটে দেওয়ার কয়েক মিনিট পরেই উনি আমাকে আবার কল দিয়ে বলতেছে আচ্ছা আপনি সত্যিকারের নামটা বলেন তো, আপনার নাম কি? বললাম যে আমার নাম সাজেদ, আমি মিথ্যে বলি নাই, এবং আমার বাড়ির রাজধানী ঢাকাতে, আমি চিটংয়ে থাকি, পড়াশোনা করি অমুক কলেজে, সেটাও বলছে। তো উনি দেখে যে মোটামুটি একটু আগ্রহ আমার সাথে কথা বলার জন্য, যেহেতু আমি নিচ থেকে ফোনটা কেটে দিলাম, ওনাকে ডিস্টার্ব করলাম না, ওই দেখুন নিচ থেকে আমার সাথে কথা বলতে চাইলো, যে ঠিক আছে এবার কথা বলতেছে। তো এক কথা দুই কথা তিন কথা বলতে তার সাথে আমার অনেক কথা হয়ে গেল, মানে অনেকক্ষণ তার সাথে আমি কথাবার্তা বললাম, রাত্রের প্রায় অনেকক্ষণ। এবং কথা বলতে একটা পর্যায়ে আমি নেহালের দিকে তাকে দেখছি নেহাল ঘুমিয়ে গেছে। আমি সেদিনটা 2টা পর্যন্ত ওনার সাথে কথা বলি, যেহেতু উনি আমার একজন পছন্দের সিঙ্গারের মতো চেহারা ছিল, আবার ওনার কণ্ঠ শুনলে মনেই হয় না যে উনি একজন বয়স্ক নারী, মানে এত সফট বা এত নরম কণ্ঠ, এত মিষ্টি ওনার কণ্ঠ ছিল।
যাই হোক, এভাবে কথা বলতে 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 রাত 2টা পর্যন্ত কথা বলি, 2টা বাজে ঘুমিয়ে যায়। সকালবেলা নেহাল আর আমি একসাথে কলেজে যাচ্ছি। নেহাল আমার বলে, কিরে বন্ধু কী অবস্থা? আমি বললাম, হ্যাঁ মোটামুটি লাইনে চলে আসছে, অতটা টেনশন করার দরকার নাই। নেহাল আমার তখন কান্না করে দিয়ে বলে, যেমনি পারিস তুই মহিলারে আমার বাবার কাছ থেকে সরাইয়া আইনা, তুই মহিলাকে যেভাবেই হোক আমার বাবার স্পেসটা খালি কর। আমার মা আমার বাবার জন্য কাঁদতে কাঁদতে মরে যাইতেছে। আসলেই কিন্তু নেহালের মা নেহালের বাবাকে অত্যাধিক ভালোবাসতো, তিনি এখনও খুব কান্নাকাটি করে। এরপরে আমি প্রতি রাতে এই রুবির সাথে কথা বলি। কথা বলতে 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 অনেক দিন কথা বলি। একটা পর্যায়ে তিনি আমাকে সাথে দেখা করার জন্য চায়, মানে উনি আমার সাথে দেখা করবে। প্রায় 1 মাসের মধ্যে কিন্তু আমি তার সাথে ফোনে কথা বলি। 1 মাস পরে উনি বলতেছে যে উনি আমার সাথে দেখা করবে। নেহাল আমারে বলতেছে যে দেখা করতে গেলে তুই আমার সঙ্গে নিয়ে যায়। বললাম যে না, তুই যাইস না, কারণ কোনো না কোনোভাবে যদি তোকে চিনে যায় বা তোকে দেখে যায় তাহলে তো এটা খুব ঝামেলা হয়ে যাবে। আমি একাই যাই, আমি একা ওনার সাথে দেখা করব। এই বলে নেহালকে চিটংয়ে রেখে আমি তখন ঢাকাতে যাই, এবং ঢাকাতে যাওয়ার পরে এই রুবির সাথে একটা রেস্টুরেন্টে দেখা করি। আমি আমাদের বাসায়ও যাই, এবং বাসা থেকে ইয়েটিয়ে বের হয়ে আমি তখন রেডি হয়ে বের হয়ে একটা রেস্টুরেন্টের সাথে দেখা করি। আমি সাদা একটা টি শার্ট এবং সাদা একটা প্যান্ট, আর আবার এটার ভিতরে আবার কালো কালো চেক একটা প্যান্ট ছিল, খুবই সুন্দর ট্রাউজারের মতো। এইটা পরে আমার সাথে দেখা করতে যায়, এবং উনি আমাকে দেখার পরে মানে এক কথা উনি পাগল হয়ে যায় যে তোমার মতো এরকম একটা হ্যান্ডসাম ছেলে আমাকে পছন্দ করছো বা আমাকে ফোন দিছো। উনি প্রথম দিকে একটু নার্ভাস থাকে, পরে আমি ওনাকে মানে কথাবার্তা বলতে বলতে অনেকটা ফ্রিলি করে ফেলি। ওনার শরীরের স্বাস্থ্য অনেক ভালো ছিল, একেবারে মনে হয় জিম করার মতো। আমি জানি উনি আসলে জিম করতো কিনা, এরকম জিম করা বডি মনে হলো, এবং চেহারার গঠনটা অত্যাধিক সুন্দর আর কি। বয়স হইলেও বয়সের যে মানুষের মুখে একটা বয়সের চাপ পড়ে না, ওই বয়সের চাপটা কিন্তু ওনার মুখে পড়ে নাই। তা উনি আমার কাছে অনেক মিথ্যা বলছে। মিথ্যা বলতে এটা বলছে, নেহালের বাবাকে যে উনি বিয়ে করছে এটা বলে নাই। উনি বলছে উনি বিয়ে হয়েছে বাট হাজব্যান্ড মারা গেছে কোনো না কোনো কারণে। এরপরে উনি ওনার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসতো, যার কারণে উনি আর বিয়ে করে নেয়। এরপর থেকে উনি না বিয়ে করেই আছে, এবং এই পর্যন্ত উনি ওনার জীবনকে একাই কাটাচ্ছে আর কি। এবং রাজধানী ঢাকাতে তিনি আবার আমার কাছে অনেক মিথ্যা বলছে, তাদের নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে, এটা ওইটা, যেগুলো সবই মিথ্যা ছিল। এরকম করে তার সাথে আমি রেস্টুরেন্টে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলি, এবং বলার পরে তিনি আমাকে অফার করে যে তুমি চাইলে আমাদের বাসায় আসতে পারো, আমাদের বাসা খালি, আমাদের বাসায় তেমন কেউ নেই। তো সত্যি কথা বলতে গেলে কেউ খারাপভাবে নিয়েন না, আমার তাকে রেস্টুরেন্টে দেখার পরে তার সাথে কথাবার্তা বলার পরে তার দিকে আমার একটা খারাপ দৃষ্টি চলে যায়। এই দৃষ্টিটা কিন্তু কখনোই আমার ওরকম কারো দিকে যায় না, এই প্রথম তার দিকে আমার একটা খারাপ দৃষ্টি গেল। যাওয়ার পরে যেদিন প্রথম তার সাথে আমার দেখা, দুপুরবেলা দেখা হয়, এবং দেখা হওয়ার পরে সে আমাকে তার বাসায় অফার করে। তো আমি তো জানি নেহালের বাবা থাকে বাসায়। পরে উনি আমাকে বলল, আমাদের বাসায় খালি আছে, তুমি যে কোনো সময় আসতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি বাসার যে ঠিকানা বললো, এটা কিন্তু নেহালের বাবার যে বাসায় থাকতো ওই বাসায় না, অন্য একটা বাসার ঠিকানা উনি আমাকে দিল। দেওয়ার পরে আমি তখন বাসায় গেলাম, তার সাথে কথাবার্তা শেষ করে আমি রুমে গেলাম। রাত 8টার দিকে সে আমাকে আবার কল দিল, এবং 8টার দিকে কল দিয়ে সে আমার সাথে এত লোভনীয় কথা বলতেছে, যেটা আসলে আমার তো ওই সময় বয়সটাই একটু অন্যরকম ছিল। এই বয়সে আসলে এমনিতেই জিনিসগুলো কন্ট্রোল করা খুব হার্ড হয়ে যাচ্ছে, তার উপরে তার মুখ থেকে এই ধরনের লোভনীয় কথাগুলো শোনার পরে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। রাত 11টা পর্যন্ত তার সাথে কথা বলি, এবং 11টার পরে আমি কোনোভাবে নিজের কন্ট্রোলটা রাখতে পারি নাই। 11টার পর আমি চুরি করে বাসা থেকে বের হই, এবং চুরি করে বাসা থেকে বের হয়ে আমি নেহালকেও জানাই নি, আমাদের পরিবারে কাউকে জানাই নি। উনি আমাকে যেই ঠিকানা দেয় আমি সেই ঠিকানায় চলে যাই। সেই ঠিকানায় চলে যায়, এবং যাওয়ার পরে ওই দেখি যে ওই বাসায় উনি একাই আছে, একটা ফ্ল্যাট আছে, উনি একাই। এবং সেখানে যাওয়ার পরে এই প্রথম তার সাথে আমার একটা অবৈধ সম্পর্ক হয় সে রাতের বেলায়। এবং আমি সেই রাতের বেলায় এতটাই আমার কাছে ভালো লাগে ওনাকে, যে আমার মনে হয় যেন আমি ওনাকে বিয়েই করে ফেলবো এবং সত্যিকারে তাকে নিয়ে সংসার করব, বিষয়টা এরকম। এরপরের দিন তার সাথে দুপুরে আমার দেখা হয়। এরপরে রাতে আমি আবারও সেই ফ্ল্যাটে তার সাথে আবারও থাকি। আমি জানি না ওই সময় নেহালের বাবা কোথায় থাকতেছে বা নেহালের বাবা কোথায় আছে, এটা কিন্তু আমি জানতাম না। আমি কন্টিনিউয়াসলি তার বাসায় যাচ্ছি, তার সাথে থাকতেছি, এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে দীর্ঘ প্রায় 1 সপ্তাহ আমি ঢাকায় থাকি, এবং 1 সপ্তাহে 7 দিন 7 রাতে আমি ওই বাসায় গেছি, যে বাসায় ঠিকানা সে বাসায় গেছি, এবং 7 দিনে আমি ওনার সাথে দেখা করছি। 7 দিন পরে আমি বললাম যে আমার তো চিটংয়ে চলে যেতে হবে, আমার নিজের কাজ আছে, আমার পড়াশোনার কারণে আমি চলে যাব। পরে উনি আমার বলে যে আচ্ছা ঠিক আছে ফাইন। পরে আমি চিটংয়ে চলে আসলাম, এবং আসার পরে নেহাল শুধু আমারে বলে যে বন্ধু কী অবস্থা, কত দূর করলি। আমি বললাম যে সব ঠিক হইতে আছে, তুই টেনশন করিস না। আমি ওনার সাথে কথাবার্তা বলে ওনাকে অনেকটাই পটাই ফেলছি, অনেকটাই পটে গেছে, এবং বাকিটাও শেষ করে তোকে আমি একটা গুড নিউজ দেবো, ভালো একটা নিউজ দেবো, তুই চিন্তা করিস না। কিন্তু সেই মুহূর্তে তার প্রতি আমার ওই খারাপ যে কথাটা নেহাল আমাকে যে কারণে লাগিয়েছে যে আমি ওনাকে ধরে ওনার সাথে কিছু একটা করব, এরকমভাবে কিন্তু না।
আমার কিন্তু তখন মানে খুবভাবে তাকে আমার ভালো লেগে গেছে। এভাবে মাসখানেক কেটে গেল। উনিও এরই মাঝে আবার 2বার চিটংয়ে আসলো, আমার সাথে হোটেলে ছিল। 1 মাস পরে উনি হঠাৎ করে আমারে বলতেছে যে উনি আর আমার সাথে এই ধরনের অবৈধ সম্পর্কে থাকবে না, এটা হারাম। তো আমি বললাম যে অবৈধ সম্পর্কে থাকবে না কেন? ও আমারে বলে যে তুমি যদি আমাকে বিয়ে করো তবেই আমি তোমার সাথে এই সম্পর্কটা করব, যে শারীরিক যে সম্পর্কটা, অন্যথায় আমি এই সম্পর্কটা তোমার সাথে করব না, আমি এটা আর কন্টিনিউ করতে চাই না, বিকজ এটা আমার কাছে ভালো লাগে না। তুমি যদি করো তাহলে আমাকে একমাত্র বিয়ে করে এটা করতে পারবা। তো আমি তখন নেহালকে বারবার বলতেছি তোর বাবার সাথে কি তোর ওই সৎমায়ের সম্পর্ক এখনও আছে? নেহাল আমারে বলে হ্যাঁ, আমার আব্বা তো এখন আমার সৎমায়ের সাথে থাকে, তবে আব্বা বেশিরভাগ ক্ষেত্রে তার চাকরির জন্য এখানে সেখানে চলে যায়, খুব বেশি একটা আমার সৎমায়ের সাথে থাকা হয় না, তবে তাদের সম্পর্ক এখনও আছে। তো আমি বললাম যে বিয়ে করবো, আমি তো এখনও ছোটো, মাত্র কলেজে পড়তেছি, কলেজটা শেষ করে ইউনিভার্সিটিতে উঠি, দেন আমি তখন তোমাকে বিয়ে করবো, আমাকে একটু সময় দাও। কিন্তু না, সে আমাকে ওই সময়টা দিতে রাজি না। সে আমাকে টোটালি বলে যে শারীরিক সম্পর্ক সে আর আমার সাথে করবে না বিয়ে ছাড়া। তো একটা সময় পরিস্থিতি আমার এরকম পর্যায়ে চলে গেছে যে আমি তার সাথে ওই শারীরিক সম্পর্কটা না করে থাকতে পারতেছিলাম না। মানে আমার আর পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না, পৃথিবীর কোনো নারীকে ভালো লাগে না, পৃথিবীর কোনো মানে মহিলাকে আমার ভালো লাগে না, আমার একমাত্র তাকে লাগবে, মানে রুবিকে লাগবে। আমি ওর প্রতি এতটাই আমার মানে আকর্ষণ জমে গেছে, এতটাই মায়া জমে গেছে। পরে আমি নেহালকেও জানাইলাম না, কাউকেই জানাইলাম না, না জানি আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম যে ঠিক আছে আমি তোমাকে বিয়ে করব। তো সে আমাকে বললো, আমি কাবিনের কথা বললাম, সে আমাকে বললো তোমার মন মতো তুমি কাবিন দিবা, কাবিনটা তো আসলে বড় কথা না, তো এই সম্পর্কটা আমার কাছে অবৈধ মনে হয়, আমি অবৈধ সম্পর্কে থাকতে চাই না। তখন পর্যন্ত কিন্তু তিনি নেহালের বাবার ওয়াইফ, মানে নেহালের তখনও সৎমাসে, সে আমার কাছে এটাই সত্যি কথা বলে না। আমিও তার সাথে শারীরিক সম্পর্কটা কন্টিনিউ করার জন্য, তাকে যে কোনো সময় পাওয়ার জন্য আমি তার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। এবং সর্বোপরি আমি ঢাকায় গিয়ে গোপনে তাকে একটা কাজী অফিসে 5 লক্ষ টাকা কাবিনে বিয়ে করি। 5 লক্ষ টাকা কাবিনে বিয়ে করি, এবং বিয়ে করার পরে সে আমাকে বলে যে তাইলে তো এখন তুমি আমার হাজব্যান্ড, তুমি যে কোনো সময় আমার বাসায় আসতে পারো। বাট মাঝে মাঝে আমি নেহালকে বলি যে তোর আব্বা আজকে কই আছে, নেহাল দেখতো। নেহাল বলে যে আমার মানে ও খোঁজ খবর নিত আর কি ওর ফ্যামিলির, বলতো যে হ্যাঁ আব্বু তো এখন ঢাকায় আছে। তো ওর আব্বু যখন ঢাকায় থাকতো, ওর মায়ের সাথে থাকতো, ওই সময় কিন্তু ওই রুবি আমারে ফোন দিত না বা আমার সাথে খুব কথা বলতো না, বলতো শারীরিক অবস্থা ভালো না, অসুস্থ লাগতেছে, এটা ওইটা বলে আমাকে কথা বলতো না, স্কিপ করতো। এবং এরকম একটা অবস্থা যে ওর বাবা যখন থাকতো না তখন আমার জন্য পাগল হয়ে যেত যে তুমি আসো। এবং এই সুযোগে আমিও তার সাথে যাইতাম, তার সাথে সম্পর্ক করতাম, এবং আমি তাকে প্রচুর টাকা পয়সাও দিতাম। সে আমাকে বলতো এখন আমার তো ফ্ল্যাটে থাকতে হচ্ছে, মানে ফ্ল্যাট ভাড়া তো দেওয়া লাগবে, আমি তাকে ফ্ল্যাট ভাড়া দিতাম। এইভাবে দীর্ঘ 1 বছর কেটে যায়, এবং আমি তখন আপনার এই ইন্টারমিডিয়েট পাস করে ফেলে, ইন্টার পাস করি, এবং পাস করার পর অনার্সে ভর্তি হয়ে চিটাগংয়ের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। একইভাবে আমার বন্ধু আমার সাথেই আছে, নেহাল আমার সাথেই আছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই। তো আমি তো মানে মানে সবসময় ঢাকায় আসতাম, ঢাকা থেকে যাইতাম, ও চিটং আসতো, চিটং থেকে যাইতাম, এরকম করে প্রায় আরও 3টা বছর টোটালি কেটে যায়। 3 বছর, আর এখানে হচ্ছে 1 বছর, 4 বছর। মানে অবস্থাটা এরকম হয়ে গেছে, প্রায় আমি তখন অনার্সে করতেছি, আমি সারা রাত তার সাথে কথা বলতাম, মানে নেহালের আম্মুর সাথে সারা রাত কথা বলতাম, এবং ঢাকায় চলে যেতাম, আসতাম। তো আমার বন্ধু নেহাল কিন্তু আমাকে খুবই বিশ্বাস করতো, এবং সেই বিশ্বাসের কারণে ও আমার উপরে বিন্দুমাত্র পরিমাণে সন্দেহ কখনোই আনে নাই। এবং ও একটা জিনিসে চিন্তা করতো, আমি যেটা করতেছি অবশ্যই ভালো করতেছি, আমি ওর কোনো ক্ষতি করব না বা ওর ফ্যামিলির কোনো ক্ষতি করব না, এই বিষয়টা সবসময় ওর মাথায় আসতো। তো একইভাবে আমি ওকেও কোনো কিছু বুঝতে দিতাম না, আমি ওকে ওর মতো করে হ্যান্ডেল করতাম, এবং ওর মাকে ওর মায়ের মতো করে আমি ইউজ করে যেতাম। এইভাবে 3-4 বছর কেটে যাওয়ার পরে নিহালের মনে তখন কিছুটা হলেও সন্দেহ জন্মাই গেছে, যে ও আমাকে বলতেছে যে আমি ওর মাকে বিয়ে করি না কেন। ও বলে তুই বিয়ে করে ফেল, মানে কোনো একটা কাবিন দিয়ে বিয়ে করে তুই ওরা আলাদা করে ফেল, আলাদা করে ফেললি তুই আমাকে বল, আমি আমার বাবাকে বলবো, এবং বাবাকে বলার পরে ওনার আসল চেহারাটা আমি ধরাই দিব, বা তুই তারা কোনো একটা আবাসিক হোটেলে নিয়ে আয়, এখানে আইনা তুই ওরা আটকা, পরে আমি আমার বাবাকে দেখাবো এবং বাবাকে বলবো, তাহলে বাবা ওনাকে ছেড়ে দেবে। এটা ছিল নেহালের টার্গেট। কিন্তু এটা তো আমি অনেক দিন আগেই করে ফেলছি, তার মাকে আরও 4 বছর আগেই করছি। কিন্তু আমি তো এগুলো নেহালের কাছে বলতেছি না, কারণ এগুলো যদি আমি নেহালকে বলে দিই তাহলে আমি নেহালের মাকে একান্তভাবে পাবো না। তো ওনাকে শুধু পাওয়ার জন্য আমি তখন নেহালকে এই জিনিসগুলো স্কিপ করে করে লুকাই লুকাই নেহালের কাছ থেকে আমি দূরে সরে যাচ্ছি। তো 4 বছর পরে নেহাল বিষয়টা মোটামুটিভাবে কিছুটা ডাউট করে ফেলছে যে না, এখানে কিছু একটা হচ্ছে, মেবি আমি ওর কাছে কোনো কিছু স্কিপ করতেছি, লুকাচ্ছি। এরকম করতে করতে একটা সময় নেহাল করে কি আমার ফোনের কল রেকর্ডিং অপশনটা অন করে রাখে। এটা কিন্তু আমি জানতাম না কীভাবে ও, মানে আমার ফোনটাকে কীভাবে যেন ও হ্যাক করে ফেলে, এবং হ্যাকিং করার পরে ওর মায়ের সাথে আমার কী কথা হয় না হয় এই সব কিছুই ও তখন জেনে যায়, এবং আমরা যে বিয়ে করি এটাও জেনে যায়।
এবং ওর জন্য সব কিছু জানতে পারার পর ও তখন মনে খুব কষ্ট পায়, মানে অনেক কষ্ট পায়, কান্না পর্যন্ত করে। কান্না করে আমারে বলতেছে, আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করে যে দেখ সাজিদ, আমি তো কাউকে কোনো কিছু বলবো না বা বলতেও চাই না, কারণ তুই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু না, তুই আমার ভাই এক কথায়। আজকে আমরা বহু বছর দুজনে একসাথে আছি, তোর বাবা মা আমাকে পড়াশোনা করাচ্ছে, আমি এই পর্যন্ত পড়াশোনা করতেছি তোর ফ্যামিলির দয়ায়। তো আমাকে তুই সত্যি করে বলতো আসলে তুই আমার সৎমাকে নিয়ে কী চিন্তা করতেছিস? আমি তখন বললাম, না বন্ধু, এরকম কিছুই না, আমার তো পড়াশোনার চাপ, আমি একটু সব কিছু ঠিকঠাক করে, সামনে তো অনার্স পরীক্ষা, তো সব কিছু ঠিকঠাক করে আমি তোর একটা ভালো নিউজ দিব। ও আমাকে বলে, আজকে 4 বছর ধরে তুই আমাকে ভালো নিউজ দিয়ে যাচ্ছিস, আজকে 4 বছর ধরে যখনই আমি তোকে এই প্রশ্নটা করি তুই আমাকে একটা কথাই বলিস, তুই আমাকে একটা ভালো নিউজ দিবি। তা তুই আমাকে ভালো নিউজটা দিবি কবে? আর আমার তো মনে হয় না যে তোর কাছে ভালো কোনো নিউজ আছে। আমি বললাম, আরে না। ও তখন আমারে বলে, তুই কি আমার সৎমায়ের সাথে কোনো অবৈধ সম্পর্ক করে ফেলছিস, এমন করে জিজ্ঞেস করে। আমি বললাম, না রে বন্ধু, না, এটা তোর মানে সম্পূর্ণ খারাপ ধারণা, এরকম কিছুই না। ওনার আন্টির সাথে আমি কথা বলি। বলে, আন্টি বলতেছিস কেন তুই? আমি বললাম, তো তোর মাকে আমি আন্টি বলবো না? বলে, সে তো আমার সৎ মা। আর আরেকটা বিষয় হচ্ছে, তার সাথে তোর সম্পর্কটা এখন কোন পর্যায়ে আছে? আমি বিষয়টা স্কিপ করে যাওয়ার মাত্র তখন আমার হাতটা চেপে দিল, ধরে বলতেছে, বন্ধু, তুই কিন্তু আগুন নিয়ে খেলতেছিস, তুই আমার সৎমাকে চিনিস না। আমার কাছে মনে হয় আমার সৎমা তোকে বর্ষে নিয়ে গেছে, তুই সত্যি করে বলতে কী হয়েছে? আমি বললাম, কিছুই হয় নাই। ও বলে, তুই আমার সৎমাকে বিয়ে করস নাই? ডিরেক্টলি এটা বলার পর আমি তখন বললাম যে না, এটা মিথ্যা কথা, এটা আমি করি নাই। ও আমাকে বলে, তুই করস নাই? আমি বললাম যে না, আমি এটা করি নাই। ও বলে, দেখ বন্ধু, তুই এটা করছিস, আমার কাছে প্রমাণ আছে। আমি বললাম, কী প্রমাণ? ও তখন বললো যে আমার মোবাইল এরকম ঘাটাঘাটি করছে। এটা বলার পরে আমি তখন খুব রেগে গেলাম ওর উপরে, তুই আমার পারমিশন ছাড়া আমার ফোনে হাত দিলি কেন? আমার ফোনে হাত দেওয়ার রাইটস অধিকার তো তোর নাই, তুই আমার ফোনে ধরবি কেন? এই বলে তার সাথে আমার মানে মোটামুটি একটা ঝগড়া হয়ে যায় রুমের মধ্যে। মানে ঝগড়া বলতে মানে হাতাহাতি পর্যায়ে চলে যায়। আমি ওকে মারি, সত্যি কথা যেটা, ওকে মারি। মারার পর আমি বললাম যে তুই তোর বাবারে কী বলবি বল, আমি তোর মায়ের নিয়ে সংসার করবো, আমি ওনার বিয়ে করছি, আমি ওর নিয়ে সংসার করবো, যা তোর বাপে যদি ছাইরেও দেয় আমি এই মহিলার নিয়ে সংসার করবো, আমি এটা নিয়ে সংসার করবো। এই বলে ওর সাথে রাগারাগি করি রুমের মধ্যে। আমাকে এরপরের জন্য খুব বোঝায় যে দেখ সাজিদ, তুই ভুল করতেছিস, তুই আমার সৎমারে চিনিস না, অবশ্যই তুই আমার সৎমাকে টাকা পয়সা দিচ্ছিস, এই কারণেই হয়তো আমার সৎমা তোর কথা শুনতেছে বা সব কিছু ঠিক আছে, কিন্তু ওই মহিলাটা ভালো না, এই খুবই খারাপ একটা মহিলা, ওর জালে পড়ে আমার বাবার জীবনটা শেষ, আমাদের পুরো জীবনটা শেষ। তোরে আমি ভুল করছি, আমার সৎমায়ের সাথে কথা বলতে বলছি, এটা আমার অন্যায় হয়ে গেছে, তোর কাছে অনুরোধ করতেছি বন্ধু তুই এখান থেকে সরে আয়। আমি তখন আর নেহালের কোনো কথাই শুনতেছি না। ও আমাকে যত বোঝাচ্ছিল আমি সম্পূর্ণ নেগেটিভিটি আমার মাথার মধ্যে ঢুকে গেছে। একবার জামিরও বললাম যে ঠিক আছে, তুই তো বললি যে আমি যদি ওনারে বিয়ে করি তাহলে তুই তোর সৎ বাবাকে বলে, তোর বাবাকে বলে দিবি আমি তখন ওনাকে বিয়ে করছি, তোরা আমি এটা কাবিন টাবিন সব কিছু দেখাবো, তুই গিয়ে তোর বাবারে বলে দে ওনারে আমি বিয়ে করছি, তোর বাবা যাতে ওনাকে ছেড়ে দেয়, আমি ওনাকে বিয়ে করবো। নেহাল তখন আর কোনোভাবেই আমার কোনো কথা শুনতে রাজি নাই। আর এই পর্যন্ত কিন্তু আমি ওর মানে সৎমাকে কিন্তু বলি নাই যে নেহাল আমার বন্ধু বা নেহালের সাথে আমি আসি, এই সেই এগুলো কোনো কিছু কিন্তু আমি তারা জানাই না, পুরো বিষয়টাই কিন্তু আমি তার কাছে হাইড করছি। একটা পর্যায়ে দেখলাম যে না, কোনোভাবেই নেহালকে ঠিক রাখা যাচ্ছে না। 1 বছর, এরই মাঝে আরও একটা বছর কেটে গেল, আর আমার অনার্স ফাইনাল পরীক্ষা চলে আসছে, আমি পরীক্ষা দিব। ওই সময়ের ভিতরে নেহাল তখন একটু চুপ হয়ে গেল। তো অনার্স পরীক্ষা দিলাম, অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে নেহাল তখন আর এই বিষয়টা নিয়ে চুপ থাকতে পারতেছে না, কারণ ওর বাবা মা তো, আমার বাবা মা তো নেহালের উপরে বিশ্বাস করে নেহালকে আমার কাছে রাখছে বা আমার দেখভালের দায়িত্ব নেহাল নিচ্ছে। এখন যেহেতু বিষয়টা এরকম হয়ে যাইতেছে, আমি অনার্স শেষ করে ফেলছি, আমি প্ল্যানিং করতেছি আমি মানে ওর নিয়ে সংসার করবো, পরিবার থেকে বেরিয়ে যাবো, আমি আমার আব্বা আম্মাকে ছেড়ে দিয়ে ওকে নিয়ে আলাদা সংসার করব। এই সময়টাতে যে ভাই আসলে আমার কী হয়েছে আমি নিজেও জানি না, মানে ওর মাকে ছাড়া আমি পৃথিবীর কোনো কিছুই বুঝতাম না, মানে আমার কিছুই ভালো লাগতো না। এক পর্যায়ে তখন নেহাল অনেকভাবে আমাকে বুঝাইলো, যখন দেখলো যে আর কাজ হয় না, আমাকেও ওর সৎমায়ের কাছ থেকেও সরাইতে পারে না, ও তখন ওর সৎমাকে কিছু বললো না, ওর বাবাকেও কিছু বললো না, না বলে ও পুরোটা বিষয় তখন আমার আব্বা আম্মাকে জানাই দিল। যে মানে মোটামুটি যতটুকু পারছে আমার আব্বা আম্মাকে এই বিষয়গুলো জানাই দিছে যে এটা করতেছে। ওর যে সৎমা ও সেটা কিন্তু বলে নাই যে আমার সৎমায়ের সাথেও কথা বলে, এটা বলে নাই, বলছে এক মহিলার সাথে আমি প্রেম করি, আমি মহিলাকে বিয়ে করে ফেলছি আজকে অনেক বছর, প্রায় 6 বছরের মতো, এবং এই মহিলাকে নিয়ে আমি সংসার করার পরিকল্পনা করতেছি। এই কথাগুলো আমার আব্বা আম্মাকে বলে দেয়। আমার বাবা মা এই কথা শোনা মাত্রই মানে তখন তারা আমাকে ঢাকায় নেয়, এবং আমার তখন অনার্স শেষ, আমি জবের জন্য ট্রাই করতেছিলাম, গভর্নমেন্ট জবের জন্য। আমাদের ঢাকায় নিয়ে তারা আটকায় ফেলে, ঘরের মধ্যে আটকায় ফেলে, এবং আমার উপরে অমানসিক টর্চার করতে শুরু করে, খুব খারাপভাবে আমার সাথে আচরণ করতে শুরু করে। এবং একটা পর্যায়ে আমি বুঝে যাই যে নেহাল সব কিছু আমার আব্বা আমাকে বলে দিছে, ওর সৎমায়ের বিষয়ে সব কিছু জানাই দিছে।
পরে আমার আব্বা আম্মা যখন আমাকে এভাবে বললাম যে মহিলাকে আমি ভালোবাসি, আমি মহিলাকে বিয়ে করব, এমন করতে করতে তখন আমাকে আর বাসা থেকে বের করা হচ্ছে না, মানে বাসার মধ্যে আমাকে আটকায় রাখছে। এবং একইভাবে আমার রুবির সাথে কোনো যোগাযোগ আমি করতে পারতেছি না, রুবির সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। আমার আব্বা আম্মা এমনি সেমনি বিভিন্ন জায়গায় নিয়ে কেমনে কেমনে হুজুর কবিরাজ টবিরাজ অনেক কিছু দিয়ে আমাকে মোটামুটি কিছুটা রুবির কাছ থেকে সরাই ফেলছে। এটা প্রায় আরও 4 মাস যাবত আমার রুবির সাথে কোনো যোগাযোগ নাই। এই 4 মাস ধরে টোটালি আমার রুবির সাথে কোনো যোগাযোগ নাই। তো এই 4 মাসে আমার বাবা মা আমাকে মোটামুটি ঠিক করে ফেলছে, মানে আমাকে কীভাবে জানি কী করছে তারাই ভালো জানে। আমি রুবিকে অনেকটাই ভুলে গেছি। এবং ভুলে যাওয়ার পরে আমার বাবা মা তখন করলো কি, আর এরই মাঝে রুবিও কিন্তু আমার কোনো খোঁজ খবর নেয় নাই, আমার কোনো খোঁজ খবর রুবি নেয় নাই। অ্যান্ড একটা পর্যায়ে এই 4 মাস পরেই তখন বাবা মা আমাকে মানে ভিসা টিসা প্রসেস করায়, তারা তখন আমাকে কানাডায় পাঠিয়ে দিছে। আমিও তখন চলে যেতে রাজি হয়েছি, কানাডায় পাঠিয়ে কানাডায় চলে গেছি। এবং কানাডায় চলে যাওয়ার পরে আস্তে আস্তে করে আমার আবার রুবির জন্য খারাপ লাগা কাজ করতে শুরু করে। এটা কানাডা যাওয়ার পরে আমার আব্বা আম্মা মনে করলো বিদেশে গেলে সব ঠিক হয়ে যাবে, এটা মনে করে আমাকে পাঠাইছে। এবং সেখানে আমার দুঃসম্পর্কের এক পুপি থাকতো, ওই পুপির বাসায় আমি গেছি, মানে পুপির আমাকে নিয়ে গেছে আর কি। ওইখানে যাওয়ার পরে আমার রুবির জন্য আবারও খারাপ লাগা কাজ করতে শুরু করে। আমি যে কোনোভাবেই হোক আবারও খোঁজাখুঁজি করে রুবির নাম্বারটা আমি কালেকশন করি, নাম্বারটা কালেকশন করার পরে আমি প্রায় আপনার 1 বছর পরে রুবিকে কল দিই। কল দেওয়ার পরে কলটা রিসিভ করে আমি বললাম যে রুবি, আমি সাজিদ। এইটা বলা মাত্রই সে আমাকে গালাগালি শুরু করে, অকথ্য ভাষায় গালাগালি করে। তুই আমার সাথে বেইমানি করছিস, তুই বেটা একটা চিটার, তুই বাটপার, তুই আমার ছেলের সাথে থাকছিস। মানে তখন আমি বুঝতে পারলাম যে রুবি সব কিছু জেনে গেছে এবং রুবিকে সব কিছু জানাই দেওয়া হয়েছে। আমি নেহালের বন্ধু এবং নেহাল আমাকে নাম্বার দিয়েছে, আমি রুবির মাকে ট্র্যাপে ফেলার জন্য এগুলো, মানে রুবিকে ট্র্যাপে ফেলার জন্য এগুলো করছি। এই সবই নেহাল মেবি রুবির কাছেও বলে দিছে, মানে ও সৎমাকে বলে দিছে। আমি তখন ওনারে বললাম যে আমি কোরআন শরীফটা মাথায় নিয়ে বলতে পারবো, নেহাল আমাকে বলেছে সত্য, আমি তোমাকে ট্র্যাপে ফেলানোর জন্যই তোমার সাথে বেইমানি, তোমার সাথে কথা বলেছি, এটাও সত্য, সব কিছুই সত্য। কিন্তু এরই মাঝে আরেকটা বড় সত্য লুকিয়ে আছে যেটা তুমি জানো না, সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবেসেছি। তোমার সাথে দীর্ঘ 6টা বছর আমি থেকেছি। নেহাল যদি আমি যদি তোমাকে ট্র্যাপে ফেলানোর পরিকল্পনা থাকতো, তাহলে নেহাল আমাকে বলেছে তোমাকে বিয়ে করে আমি যে তোমাকে আটকাই ফেলে এবং ওর বাবার কাছ থেকে সরাই। আমি কি কখনোই কি নেহালের বাবার কাছ থেকে তোমাকে সরিয়েছিলাম? কখনোই কি আমি তোমাকে তোমার হাজব্যান্ডের কাছ থেকে আলাদা করেছিলাম? আমি তো করি নাই, আমি তোমাকে ভালোবাসি। আমাকে বলে তুমি আমাকে এখনও ভালোবাসো? আমি বললাম হ্যাঁ ভালোবাসো। বলে যদি সত্যি ভালোবেসে থাকো তুমি এখন কোথায়? আমি বললাম আমি কানাডায়। বলে তাহলে আমাকে কানাডায় নিয়ে যাও। আর তুমি কানাডায় আসবা? ও বলে হ্যাঁ আসবো। ভালো কথা, তাহলে তোমার পাসপোর্টের কপি টপি সব কিছু পাঠাও, তুমি কানাডায় আনবো। ও যখন পাসপোর্টের কপি টপি সব কিছু পাঠাই দিল, আমি কয়েক মাসের ভিতরেই বিভিন্নভাবে প্রসেস করে ওর মাকে, মানে রুবিকে, আমার ওয়াইফকে আমি তখন কানাডায় নিয়ে আসি। এবং কানাডায় এসে আমি কখন গোপনে ওনার সাথে সংসার করতে থাকি। এই বিষয়টা তখন আমার এখানে যে আমার আন্টি আছে, আন্টি তখন বিষয়টা জেনে যায় যে আমি ওই মহিলাকে এখানে নিয়ে আসছি। আন্টি তখন বিষয়টা আমার আব্বা আমাকে জানাই দেয় যে দেখেন আপনার ছেলে তো এই ঘটনা করছে, ওই মহিলাকে সব কানাডায় নিয়ে আসছে, এখন বিষয়টা এরকম হয়ে গেছে। আমার আব্বা আম্মা তখন আমার ফোন দিয়ে গালাগালি করতেছে, তুই বাড়িতে আয়, তুই বাসায় আয়, তুই মহিলাকে ছেড়ে দে। আমি তখন বলছি আমি মহিলাকে ছাড়বো না। এক পর্যায়ে আমার আব্বা আম্মা আমাকে ডিরেক্টলি বলতেছে যে ঠিক আছে, তুই যে আমাদের সন্তান সাজিদ, এটা আমরা ভুলে যাব এবং আজকে থেকে আমাদের সন্তান নেহাল, আমরা নেহালকেই সন্তান হিসেবে মেনে নেব। এখানে আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, নেহালের মা কিন্তু মারা গেছে। আমরা চিটংয়ে থাকা অবস্থায় নেহালের আম্মু মারা গেছে। তো নেহালের আম্মু মারা যাওয়ার পরে আমাদের কেন্দ্রীয় যে কবরস্থান ছিল সেখানে নেহালের আম্মুকে মাটি দেওয়া হয়েছে। তো আমার আব্বা আম্মা তখন আমাকে ডিরেক্টলি বলতেছে যে তাহলে এটাই ফাইনাল কথা যে তুই আমাদের সন্তান না, তোকে আমরা সন্তান হিসাবে গ্রহণ করতেছি না। আমাদের স্থাবর যত প্রপার্টি আছে, যা কিছু আছে, আমরা সবই নেহালের নামে লিখে দিব এবং তোর জায়গায় আমরা নেহালকে বসাই দিব। আজকে থেকে নেহাল আমাদের সন্তান। এই কথা বলে আমার আব্বা আম্মা ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় নেহালকে নিয়ে এবং বিভিন্নভাবে নেহালকে সব কিছু, আমাদের যে অফিস ছিল, আমাদের কারখানা ছিল, সব কিছুর দায়িত্ব তখন নেহালকে দিয়ে দেয়। এবং এই জিনিসগুলো তখন রুবি আর স্বাভাবিকভাবে মেনে নিতে পারতেছিল না। ও আমাকে বলতেছে এখন তো ঘটনা খুব খারাপ হয়ে গেছে, তোমার আব্বা তো নেহালকে সব কিছু লিখে দিবে এবং নেহাল তো একটা বেইমান, ও তোমার জায়গায় বসে গেছে। তখন কিন্তু আমি নেহালকে খারাপ জানি, আমিও নেহালকে গালাগালি করি যে নেহাল আমার লাইফটা নষ্ট করছে, নেহাল আমার জীবনটা শেষ করছে, আমি এগুলোই মনে করি। এবং একটা পর্যায়ে রুবি আমারে বলতেছে যে চলো আমরা বাংলাদেশে যাই। আমি তখন বললাম কী বলো বাংলাদেশে যাব? বাংলাদেশ থেকে চলে আসলাম তোমাকে নিয়ে গোপনে সংসার করার জন্য, এখন আমি বাংলাদেশে কেন যাব? আমাকে দেখো, আমি তো তোমার কাছ থেকে হারাই যাব না, কিন্তু তোমার প্রপার্টিগুলো যদি একবার তোমার কাছ থেকে হারাইয়া যায় তাহলে কিন্তু তুমি কিছুই পাইলা না। তোমার বাবার কোটি কোটি টাকার সম্পদ, এই সুযোগে নেহাল সব কিছু হাতছাড়া, নেহাল সব কিছু নিয়ে নিবে
এবং তোমাকে হাতে বাটি ধরাই দিবে। তুমি একটা কাজ করো, আমরা দুজনেই একসাথে বাংলাদেশে যাই, গেলে পরে তুমি আমাকে একটা ফ্ল্যাট বাসা ভাড়া করে দিবা, আমি সেখানেই থাকবো এবং তুমি তোমার আব্বা আম্মার কাছে যাবা, গিয়ে বলবা যে তুমি আমাকে ছেড়ে দিছো, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই বলে তুমি তোমার আব্বা আম্মার সাথে যাবা এবং তোমার আব্বা আম্মার কাছ থেকে তোমার যে প্রপার্টি তোমার বাবার আছে এগুলো সব যেগুলো নেহালের নামে লিখে দিবে বলছিল এগুলো সব তুমি তোমার নামে লিখে নিবা এবং একটা পর্যায়ে নেহালকে লাথি দিয়ে তোমাদের ঘর থেকে বের করে দিবা। আমি তখন বললাম যে আমি বাড়িতে আমার আব্বা আম্মার কাছে যাবো, বাসায় আব্বা আম্মার কাছে যাবো, ভালো কথা, কিন্তু তোমার কাছে এটা কীভাবে মনে হলো যে আমি আমার আব্বা আম্মার কাছে গেলে পরে আমার আব্বা তার সমস্ত প্রপার্টিগুলো আমার নামে লিখে দিবে? এটা তুমি কী করে চিন্তা করো? আব্বু তো আমাকে দেবেই না, আব্বু তো আমার উপর রাগ করে নেহালকে দিতে চাচ্ছে, কিন্তু আমাকে তো দেবে না। ও আমাকে বলে কীভাবে দিতে হবে সেই প্রসেসটা আমি তোমাকে শিখাই দিব, এই নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, তুমি বাংলাদেশে চলো। এবার রুবির কথা শুনে আমি তখন বাংলাদেশে আসার পরে রুবিকে উত্তরার দিকে একটা ফ্ল্যাট ভাড়া করে দিই। ফ্ল্যাট ভাড়া করে দিয়ে আমি তখন আমার আব্বা আম্মার কাছে যাই, গিয়ে আমার বাপ্পায়ের পা ধরে আমি কান্না করতে শুরু করি যে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, তোমরা আমার মাফ করে দাও। আসলে মূলত আমি ওই মহিলার চালাকি বুঝতে পারি না। নেহালকে বললাম যে নেহাল তুই তো আমার বন্ধু, তুই তো সব কিছুই জানিস, এখন আমি তো বুঝতে পারি না। নেহাল তখন আমার আব্বা আম্মারে ধরছে, ধরে বলতেছে আঙ্কেল আমি তো রুবি আমার ওই সৎমাকে চিনি, আমার সৎমা খুব ডেয়ারিং, আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আপনারা বুঝতে পারতেন। আসলে আমার মনে হয় এখানে সাজিদের কোনো দোষ নাই, সাজিদ পুরো পরিস্থিতির শিকার এবং আমার সৎমা ওকে ছলে বলে কৌশলে যেভাবেই পারছে ওর সাথে প্রতারণা করছে। আমার সৎমা খুবই খারাপ, ওই মহিলার সাথে যে কোনো মানুষ কথা বললেই পড়ে যাবে। তো প্লিজ আঙ্কেল আপনি এটা বন্ধ করেন এবং আপনি আপনার ছেলেকে নিয়ে নেন। এবং একইভাবে তখন সাজিদ মানে আমাকে আমার আব্বা আম্মা নিয়ে নিল, নেহাল আমার আব্বা আম্মাকে অনেকে রিকোয়েস্ট করলো। তো আমি কিন্তু তখনও নেহালের আম্মুর সাথে মানে রুবির সাথে কথা বলি, রুবি আমাকে শিখাই দিতে আসে কী কী করতে হবে। কয়েকদিন পরে রুবির বাসায় যাওয়ার পর রুবি আমাকে একটা পানির বোতল দিল এবং ওই পানির বোতলের ভিতরে আরবি অক্ষরে একটা সাদা কাগজের ভিতরে আপনার লাল কালি দিয়ে আরবি লেখা ছিল। আমাকে বললো এই বোতলটা সাথে করে নিয়ে যাও এবং এই বোতলের পানিটা যেভাবেই হোক তোমার আব্বাকে তুমি একটু খাওয়াই দিবা এবং তোমার আব্বা যে বালিশে ঘুমায় ওই বালিশের ভিতরে এই তাবিজটা দিয়ে দিবা। আমি তখন বললাম এগুলো কেন? ও বলে যাও, আমি যেটা বলছি তুমি সেটাই করো, সময় সুযোগ হলে তুমি সব কিছু বুঝতে পারবা, তুমি তখনই জানবে, এখন আমি যেটা বলেছি সেটাই করো। এই বলার পরে আমি তখন ওর কাছ থেকে মানে রুবির কাছ থেকে তাবিজটা আনি, পানি পরোটা আনি আমার বাবাকে পানি পরোটা খাওয়াই এবং একইভাবে আমি নেহালকেও পানি পরোটা খাওয়াই। সেমভাবে আমার আব্বা যে বালিশে ঘুমাইতো ওই বালিশের ভিতরে আমি গোপন ওই তাবিজটা পুঁতে দিই এবং বিষয়টা একটা সময় এরকম হয়ে গেল যে আমার আব্বা আমাকে ছাড়া কোনো কিছুই বোঝে না। তার ঠিক তাবিজটা আর পানির পরোটা খাওয়ানোর 21 দিন পরে আমার আব্বা মানে আমাকে ছাড়া আর কিছুই বোঝে না, আমি যেটা বলি সেটাই। তখন রুবি আমাকে সব কিছু ডিরেকশন দিচ্ছে যে একটা কাজ করো, তোমার আব্বাকে তুমি বলো যে সাজেদ ভালো না, আরে নেহাল ভালো না, নেহাল তোমার আব্বার কাছ থেকে সব কিছু নিয়ে যাবে, তোমার আব্বা যাতে নেহালকে ঘর থেকে বের করে দেয়, নেহালের সাথে ভালো সম্পর্ক না রাখে। এবং এগুলো বলার পরে আমি যেভাবে আমার আব্বাকে বলতেছি, আব্বা নেহাল চালাকি করে ওর মাকে আমার কাছে ধরাই দিছে এবং নেহাল আসলেই খারাপ একটা ছেলে, আমি ওর মায়ের ফোন নাম্বার কোথায় পেয়েছি, ও নিজে ওর মায়ের ফোন নাম্বার আমাকে দিছে তোমাদের পরিবারে ঢোকার জন্য, ও একটা চালাক, তোমরা বের করে দাও। এই কথা বলে আমি আমার আব্বাকে ভুলভাল বুঝিয়ে নেহালকে আমাদের বাসা থেকে বের করে দিই, মানে টোটালি বের করে দিই। আমার আব্বা নেহালকে আমাদের বাসা থেকে বেরই করে দেয় এবং নেহালের সাথে আর কোনো সম্পর্ক রাখে না। তখন নেহাল একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো, ওই কোম্পানিতে চাকরি করার সুবাদে নেহাল তখন বাসা থেকে বেরিয়ে যায়। এবার আমি আমার আব্বাকে ছলে মলে কৌশলে বুঝিয়ে আমার আব্বার যে স্থাবর যত প্রপার্টি ছিল, বিজনেস ছিল, এই সবই আমি আমার নামে নিয়ে নিই এবং সবই আমি আমার নামে নিয়ে নেওয়ার পরে আমি রুবিকে বললাম যে রুবি আমার তো সব নেওয়া হয়ে গেছে, তুমি তাহলে এখন আমাদের বাসায় চলে আসো, তুমি আমাদের বাসায় থাকবা। ও বলে না, তোমার আব্বার সাথে থাকা যাবে না, আমি যেখানে আছি সেখানে, তুমি যেখানে আসো সেখানে, এভাবেই আমাদের সম্পর্কটা থাকুক। ওই সময় কিন্তু নেহালকে আমরা ঘরের বাইরে করে দিছি। তো আমি রুবির কাছে যাইতাম, আমার বাসায় আসতাম, রুবির কাছে যাইতাম, আমার বাসায় আসতাম। এরই মাঝে পরিবার থেকে হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে আমার মা। এই বিয়ের বিষয়টা যেদিন রুবি জানছে ওই দিন রাতের বেলায় আমি রুবির সাথে ঘুমাইছি এবং ঘুমানোর পরে সকালে ঘুম থেকে ওঠার পরে আমি আমার বাম কানে কোনো কিছু শুনতেছিলাম না, আমার বাম কানটা প্রচণ্ড ব্যথা করতেছিল, বাম কানে কিছু শুনতেছি না এবং এই বাম কানের ব্যথাটা আস্তে আস্তে করে আমার মাথার দিকে যেতে শুরু হয়। একটা সময় আমার ওই বাম কানের ব্যথাটা মাথাতে চলে যায় এবং মাথাতে যাওয়ার পরে আমার অবস্থা এরকম হয়ে গেছে যে আমি কেমন করে জানি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলতেছি, মানে আমি আমার মেমোরি লস হয়ে যাচ্ছে। এবং এরই মাঝে হতে হতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে পাগল হয়ে গেলাম, আমার ভিতরে আমার আর কোনো মেমোরি নেই, আমার মেমোরি লস হয়ে গেল, আমি পাগল হয়ে গেলাম। এবং পাগল হওয়ার পরে কি হইল সব কোনো কিছু আমার মনে নাই।
আমি দীর্ঘ প্রায় 4 বছরের মতো পাগল ছিলাম। টোটালি 4 বছর আমি পাগল ছিলাম। এই 4 বছরের কোনো মেমোরি, কোনো স্মৃতি বা কোনো কিছু আমার মনে নেই। 4 বছর পর আমি যখন আস্তে আস্তে করে সুস্থ হই, এই 4 বছর পরে সুস্থ হওয়ার পর আমি দেখি যে আমি নেহালের বাসায় আছি এবং আমার মাও নেহালের সাথেই আছে এবং নেহাল বিয়ে করছে, তার ওয়াইফ আছে। আস্তে আস্তে সুস্থ হওয়ার পরে আমি যেটা জানতে পারি, এটা জানার আগে আল্লাহ যে আমার কেন মরণ দিল না, আমি সুস্থ হওয়ার পরে প্রথমেই জানতে পারি যে আমার আব্বা মারা গেছে এবং আমার আব্বু হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমার আব্বু হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার কারণ হচ্ছে ওই রুবি রাজধানী ঢাকারই কোনো এক রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যক্তির কাছে আমার বাবার যে প্রপার্টিগুলো ছিল এগুলো সব বিক্রি করে ফেলে। তাহলে প্রশ্ন হচ্ছে রুবির কাছে সম্পদগুলো গেল কী করে, এটা আমি নিজেও জানি না। আমি শুধু এটাই জানি যে আমি আমার আব্বাকে পানি পড়া এবং তাবিজ করে আমার আব্বার কাছ থেকে আমি প্রপার্টিগুলো নিয়ে নেই, কিন্তু আমার কাছ থেকে রুবি কীভাবে প্রপার্টি নেয় এইসব কোনো কিছু আমার মনে নেই। কিন্তু আমি জানতে পারি আমি রুবিকে সব কিছু রুবির নামে লিখে দিয়েছি। আমি যখন সুস্থ হয়ে জানতে পারি আমি যে রুবির নামে সব কিছু লিখে দিয়েছি এবং রুবি তার ওই সমস্ত প্রপার্টি কোনো এক বড় রাজনীতিবিদের কাছে এবং বড় এক নেতার কাছে সেই সবগুলো প্রপার্টি বিক্রি করে সে কানাডায় চলে যায়, কারণ তার পাসপোর্টে কানাডার ভিসা ছিল। আমি তাকে কানাডায় নিয়ে গিয়েছিলাম, তখন সে কানাডায় চলে যায় এবং কানাডায় চলে যাওয়ার পরে আমার আব্বা এইসব বিষয় নিয়ে মামলা মোকদ্দমা করে দৌড়াদৌড়ি করতে করতে একটা পর্যায়ে আমার আব্বা হার্ট অ্যাটাক করে মারা যায় এবং আব্বু হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার পরে এই বিষয়গুলো নিয়ে আর কেউ কথা বলে নেয়। তখন বিষয়গুলো যার কাছে বিক্রি করা হয় তিনি নিয়ে যায় এবং আমি তখন পাগল। নেহাল তখন আমার আম্মার দায়িত্ব আর আমার দায়িত্ব নেয় এবং আমাকে ওর বাসায় নিয়ে আসে। এরপরে ও বিয়ে শাদী করে আমাদেরকে ওর সাথেই রাখে। তো আজকে অনেকগুলো বছর আমি নেহালের সাথে আছি। কিনা আরেকটা বিষয় বলে রাখে, আমার বাবাও কিন্তু মারা গেছে, যিনি আমার জন্মদাতা পিতা তিনিও মারা গেছে এবং নেহালের যে জন্মদাতা পিতা, নেহালের যে বাবা, সেও কিন্তু মারা গেছে। তো আমার মাকে নিয়ে নেহাল আমার মাকে মা হিসাবেই গণ্য করে এবং আমার মাকে ওর বাসায় রাখছে। আমি এখন পর্যন্ত মানসিকভাবে পাগল, কখনো ভালো কখনো খারাপ, আমার এখনও ব্রেন ঠিক হয় নাই। আজকে বহু বৎসর আমি কীভাবে পড়ে আছি। তো নেহালের যেই নেহালের মাধ্যমেই আমি আসলে আপনাকে পাওয়া। আমি জানি না নেহাল কীভাবে আপনার গল্প পেল। তো আমার মা সবসময় কান্নাকাটি করতো, খারাপ লাগতো আম্মুর। তো আম্মু প্রথমে নেহালকে আপনার গল্পগুলো দেয়। আমার আম্মুকে বলে যে আন্টি গল্পগুলো শোনেন, এগুলো শুনলে আপনার মনে কিছুটা কষ্ট দূর হবে, আপনার ঘুম আসবে। তো আমার আম্মু গল্পগুলো শুনতো। আমার তো ব্রেনে সমস্যা ছিল, আমিও আম্মুর সাথে শুয়ে এই গল্পগুলো শুনতাম এবং শোনার একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যে আমার ঘটনাগুলো আমি আপনাকে জানাই, দেন আপনাকে জানালাম। আপন ভাই আমরা এখন ঢাকাতেই আছি, কিন্তু মানসিকভাবে আমরা অনেক খারাপ অবস্থার মধ্যে আছে। আমাদের প্রপার্টি কোনো কিছু আমাদের এখন নাই এবং রুবির সাথে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি। রুবি কানাডায় আছে না কোথায় আছে আমি কিছুই জানি না। আমার এই গল্পটা যদি আপনার মনে হয় আপনি প্রচার করতে পারেন। আমার মতো অনেক মেধাবী ছাত্ররা আছে, মেধাবী ছেলেরা আছে যারা মধ্যবয়সী নারীর ছলে কলে পড়ে জীবন এইভাবে নষ্ট করে ফেলে। তারা হয়তো আমার গল্প শুনে সতর্ক হবে। এই জন্য আপনি আমার গল্পটা প্রচার করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রাজধানী ঢাকার বা এই সাজিদের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। তো আমি আপনাকে এই গল্পটা বলার আগেই বলেছিলাম যে গল্পটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনার সন্তানও হয়তো সাজিদের মতো এরকম মরণপণ করতে পারে, বা যে সন্তানকে আপনি আপনার রক্ত পানি করে মানুষ করতেছেন সেই সন্তানও হয়তো কোনো মধ্যবয়সী নারীর ফাঁদে পড়ে আপনার সাজানো স্বপ্নটা ভেঙে খান খান করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে নিজের জীবন। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি। আমি যখন আমার জীবনের বেশিরভাগ সময় বলতে কর্মের খাতিলে আমি কিছুদিন মিডল ইস্টে ছিলাম, মিডল ইস্টের বিভিন্ন দেশে। তো সেখানে একটা বিষয় আমি খুব খেয়াল করে দেখলাম যে ওইখানের বেশিরভাগ অবিবাহিত ছেলেরা আপনার মধ্যবয়স্ক বিবাহিত ডিভোর্সি নারীকে বিয়ে করে। বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখলাম, যেমন যেই বিয়ের অনুষ্ঠানগুলোতে আমি গিয়েছিলাম, অনেক অনুষ্ঠান আমাকে ইনভাইট করা হয়, সেখানে যাওয়ার পরে শুনি যে নারী ডিভোর্সি কিন্তু ছেলে বিয়ে করে না এরকম। এবং ওই ডিভোর্সি নারীকেই আরবের ছেলেরা বেশি বিয়ে করতে আগ্রহী। কেন এই জিনিসটা আমি জানতাম না। এবং কোনো এক সুবাদে আমি এক অ্যারাবিক ছেলেকে, খুব শিক্ষিত একটা ছেলেকে প্রশ্ন করলাম যে অবিবাহিত অনেক মেয়েরাই আছে, তুমি তাদেরকে বিয়ে না করে কেন ডিভোর্সি নারী খুঁজতেছো? ওর বাবাকে বলে, ফ্যামিলিকে বলো ডিভোর্সি নারী বিয়ে করবে। এবং ওর মুখ থেকে আমি যে কথাগুলো শুনলাম প্রতি উত্তরে, এগুলো হয়তো ইউটিউবের প্ল্যাটফর্মে বা আমার এই চেয়ারে বসে এগুলো বলা যাবে না। তো এমন কিছু নোংরা কথাবার্তা আমি ওর মুখ থেকে শুনতে পেলাম যে কেন তারা ডিভোর্সি নারীকে বা মধ্যবয়সী নারীকে বিয়ে করতে চায়। তো এই জন্য আমি সমস্ত যুবক ছেলেদেরকে রিকোয়েস্ট করবো যে মধ্যবয়সী নারীদের কাছ থেকে সাবধান। কারণ মধ্যবয়সী নারীদের মাঝে
বা বিশেষ করে ডিভোর্সি নারীদের মাঝে এমন কিছু জিনিস থাকে যেটা দিয়ে সে আপনাকে খুব সহজে কাবু করতে পারবে। এই জন্য আপনি অবিবাহিত মেয়েদের সাথে রিলেশনে যান, কিন্তু মধ্যবয়সী কোনো নারীর সাথে নয়। কথাটা কেন বললাম, আপনি সাজেদের জীবনের গল্পটা শুনলে বুঝতে পারবেন, এবং আমি বিশ্বাস করি আপনি যদি নিখুঁতভাবে ঠান্ডাভাবে গল্পটা চিন্তা করেন, আপনার কাছে অ্যান্সারটা চলে আসবে যে আমি কথাগুলো কেন বললাম। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মধ্যে এখানে বিদায়। আরেকটা রিকোয়েস্ট, যদি সাজেদ এখনও মানসিকভাবে উনি গল্পটা খুব এলোমেলো করে লিখেছে, ভীষণ এলোমেলো ছিল, আমি আমার মতো করে সামারি করে সাজিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। যদি কোনো অংশে না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। আর অবশ্যই সাজেদের জন্য যদি আপনার কোনো উপদেশ থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।